সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, বৃষ্টি ভেজা এই মিষ্টি রজনীতে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1552তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ মিলন হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক তাজ্জব লজ্জাজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে স্ত্রী জানায় সে গর্ভবতী। বাসর ঘরে একজন প্রবাসীর বউ তাকে জানায় যে সে গর্ভবতী। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? আর সে যদি গর্ভবতী হয়েও থাকে, তার গর্ভের ওই অনাগত সন্তানের বাবাকে, যা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। এই গল্পটা তাদের জন্য যারা এই দুনিয়াতে অনেক ভালো মানুষ। আমি আবারও বলি, এই গল্পটা তাদের জন্য যারা এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ এবং অনেক বেশি ধৈর্য ধারণ করে চেষ্টা করেন যে একটা সময় হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। এটা শুধু একটা গল্পই নয়, প্রত্যেকটা মানুষের জন্য এক শিক্ষার বইও বটে। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই নিম্নবিত্ত পরিবারের সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ মিলনের জীবনের এই বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে প্রবাসী মিলনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 3 জন কাকা। আমার কোনো ফুফু নেই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগ থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমি আমার দাদাভাইকে দেখতে পাইনি। আমার জন্মের অনেক আগেই আমার দাদাভাই মারা যায়। শুনেছিলাম লোকমুখে আমার দাদাভাই অনেক ভালো একজন মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন এবং তিনি একজন হাজি মানুষ। আমাদের অত্র এলাকাতে আমার দাদাই একমাত্র হজ করেছিলেন, যার নামের উপরে ভিত্তি করে আমাদের ওই বাড়িটাকে হাজি বাড়ি নামেই সবাই চিনে। যাই হোক, আমার দাদা মূলত 2 বিয়ে করে। প্রথম বিয়ে করে এবং প্রথম বিয়ে করার পরে আমার যে বাবা আছে, বাবা দুনিয়াতে আসে। আমার বাবা দুনিয়াতে আসার পরে অনেক বছর পরে আমার ওই দাদি মারা যায়। দাদি মারা যাওয়ার পরে আমার দাদা তখন 2nd বিয়ে করে। 3য় বিয়ে করলে পরে তখন আমার 3টা কাকা দুনিয়াতে আসে। কিন্তু সেই ঘরে আমার কোনো ফুফু হয়নি। আমার আপন দাদির ঘরেও আমার কোনো ফুফু হয়নি। যাই হোক, এরপরে দেখা গেল যে আমার যে সৎ দাদি ছিল, তিনি নাকি আমার আব্বুর সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন। কারণে অকারণে আমার বাবার গায়ে হাত তুলতেন। আমার বাবা খুবই দিনদার একজন ভালো মানুষ ছিলেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, খুব ছোট বয়সে আমার দাদা আমার বাবাকে কোরআনে হাফেজ বানায়, দ্বীনি লাইনে পড়াশোনা করায়। এবং আমিও জন্ম হবার পরে যখন বড় হই, তখন থেকেই বুঝতে পারি যে আমার বাবা একজন কোরআনে হাফেজ, একটা মসজিদের ইমাম। মসজিদের ইমামতি করতেন এবং তার পাশাপাশি আমার বাবা খুবই দান সরকাত করা একজন মানুষ ছিলেন। নিজের পকেটে 2 টাকা থাকলে তিনি 1 টাকা নিজের জন্য রাখতেন আর বাকি 1 টাকা মানুষের বিপদে এগিয়ে দিতেন। এরকম করতে করতে আমি তখন অনেক ছোট, আমার কথাগুলো খুব ক্লিয়ার মনে নাই। আমি আপনাকে এখন যে কথাগুলো বলছি, এগুলো প্রায় সবই আমার মায়ের মুখ থেকে শোনা। একটা পর্যায়ে হলো কি, আমার দাদার মৃত্যুর পরে আমার দাদি জানি কেমনে করে আমার দাদির নামে এবং আমার যে কাকারা আছে তাদের নামে আমার দাদার সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নেয়। আমার বাবা প্রথম দিকে এই বিষয়টা জানতেন না। তিনি অনেক দূরের একটা মসজিদে ইমামতি করতেন। প্রতি মাসে বা প্রতি সপ্তাহে মাঝে মাঝে বাড়িতে আসতেন, খুব বেশি একটা থাকতেন না, যার জন্য এই সমস্ত বিষয়ে তার কোনো ধারণা ছিল না। একটা পর্যায়ে আমার বাবা যখন জানতে পারে যে তার সৎমা আর তার সৎ ভাইরা মিলে আমার দাদার সব সম্পত্তি তারা বুক দখল করে নিচ্ছে এবং তারা দলিল করে ফেলেছে, আমার বাবা তখন একটু চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। আমার বাবা খুবই শান্ত স্বভাবের মানুষ, কারোর সঙ্গে ঝগড়া করা, মারামারি করা, চিল্লাচিল্লি করা আমার বাবা এগুলো একদমই পছন্দ করে না। খুবই শান্ত স্বভাবী একজন মানুষ ছিলেন। তো আমার মা সবসময় বলে যে তুমি এত শান্ত থেকে কি হবে, তোমার সয় সম্পত্তি, তোমার বাবার সম্পত্তি তোমার 3 ভাই নিয়ে গেছে, তোমার মা নিয়ে গেছে, আমার যে একটা সন্তান আছে ওর ভবিষ্যৎ কী হবে। এই নিয়ে আমার বাবা তখন করে কি, আমার কাকাদের সঙ্গে তখন দরবারে বসে। মানে বাবা তখন এলাকার গণ্যমান্য লোকজনদেরকে জানায় যে তো দাদা মারা গেছে। সবাইকে বলে আমি তো বাবার বড় ছেলে, অথচ আমার নামে সম্পদ না দিয়ে আমার বাবা কি করে আমার 3 ভাইকে সম্পদ দিয়ে দিল, আমার সৎমাকে সম্পদ দিল। এগুলো সবই মিথ্যা বানোয়াট, এই দলিল কোনো রিয়েল দলিল নেই, এগুলো তারা ভুয়া দলিল করছে। আমি আমার বাবার সম্পত্তির মালিকানা চাই।
এই নিয়ে তখন যায় ঝামেলা হইতেছে। আমার কাকারা যুক্তি দাঁড়া করায় যে তাদের বাবা তাদেরকে দিয়ে গেছে, আমার বাবারে কিছু দেয় নাই। এই যুক্তি তর্ক করতে করতে প্রায় 1.5-2 মাসের মতো কেটে যায়। 1.5-2 মাস পরে আমার এলাকার যে চেয়ারম্যান আছে, আমার বাবা নাকি তখন সেই চেয়ারম্যানের কাছে বিচার দেয় এবং বলে যে আপনি এটা সুষ্ঠু বিচার করে দিবেন। একদিন শুক্রবারে বিকেলবেলা তখন ওই চেয়ারম্যানের ডেট দেয় এবং আমাদের স্কুলের মাঠের মধ্যে তখন সবাই মিলে দরবারে বসে। তো গ্রামের এবং আশেপাশে গ্রামের অনেক মানুষরা তখন সেই দরবারে উপস্থিত ছিল। আমি আপনাকে রিপিট করে আরেকটা কথা বলে যাই, আমার বাবা কিন্তু খুবই সম্মানিত মানুষ ছিলেন, মানে বাবার ইজ্জতের অনেক দাম আছে। আমার বাবা কাউরে একটা কথা বলতে খুব হিসাব করে বলে, কেউ গালি দিলেও আমার বাবা নিচের দিকে তাকিয়ে চলে আসতেন, এমন স্বভাবী মানুষ ছিলেন। ভাইদের নিয়ে এমন দরবার আমার বাবা কখনোই করতে চায় নাই। শুধুমাত্র আমার মায়ের প্যারাতে আমার মা জ্ঞান করে বলে আমার বাবা তখন এই দরবারটা ডেকেছিল। তো আমার কাকার একটু উগ্র মেজাজে তারা এক পাশে ছিল, আমার বাবা এক পাশে দাঁড়িয়েছিল। তো তখন মানে আমার কাকাদেরকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, কেন তোমরা তার সম্পত্তি নিয়ে গেলা, তারা কেন দিলে না? আমার কাকারা তখন এক বাক্যে জবাব দিল যে আমার আব্বা আমার বড় ভাইয়ের পছন্দ করতো না, বড় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল না, যার জন্য আমার মাকে আর আমাদেরকে তিনা সব সম্পত্তি দিয়ে গেছে। তো এইগুলো বলার পরে তখন 3 ভাইয়ের বক্তব্য শেষ হলো। পরে আমার আব্বাকে জিজ্ঞেস করলো যে আমার আব্বাকে বললো যে তোমার কি বক্তব্য আছে তুমি বলো, তোমার বাবা তো তোমার নামে দিয়ে যায়নি। পরে আমার বাবা বলতেছিল যে ছোটোবেলায় আমার বাবা অনেক কষ্ট করছে সংসারের জন্য এবং যে ছোট 3 ভাই আছে আমার বাবা তাদেরকে কোলে নিছে, আদর করছে, এরকম করে যখন বলতেছিল, এই এক কথা দুই কথা বলতে বলতে হঠাৎ করে আমার বড় চাচা, মানে আমার আব্বার ইমিডিয়েট ছোট যে, ওই কী করছে, হঠাৎ করে দৌড়িয়ে পা থেকে জুতা খুলে আমার বাবার মুখে জুতা ছুঁড়ে মারছে। মানে আমার বাবা ওই দরবারের মধ্যে আমার বাবার মুখে জুতা মারছে, পায়ের জুতোগুলো আমার আব্বারে মারছে এবং এই জুতো এসে সম্পূর্ণ আমার আব্বার মুখের মধ্যে পড়ছে। এবং মুখের মধ্যে বলার পরে আমার বাবার মুখের মধ্যে নাকি পড়ে, এরপরে আমার আব্বা তখন কী করে, সবাই তখন একটা হই হুল্লা শুরু করে যে কেন আমার কাকা এটা করলো, কেন জুতা মারলো। তো যেহেতু সবাই তখন গরম হয়ে যায়, প্রত্যেকের মাঝে তখন একটা উগ্র মেজাজি মানে ভাব চলে আসে। চেয়ারম্যান তখন বললেন যে দাঁড়াও, আপাতত দরবার এখানেই সমাপ্তি, যেহেতু এরকম একটা ঘটনা করে ফেলছে আমরা কালকে আবারও বসবো, মানে কালকে বিকেলে আমরা আবারও বসবো, তোমরা কালকে বিকেলে সবাই উপস্থিত থাকো। এই কথা বলার পরেই আমার আব্বা তখন করছে কি, মানে দরবার শেষ হয়ে গেছে, আমার আব্বা তখন ঘরে গেছে। ঘরে গিয়ে আব্বা খুব মানে আমার আব্বা, আমি তো আগেই বলেছিলাম, তিনি খুবই সম্মানিত মানুষ, আমস্তক একজন ভদ্রলোক। তো তার সঙ্গে যেটা হয়েছে ইনি সেটা মেনে নিতে পারে না যে আমার ভাই আমার সঙ্গে কেন এটা করলো, এবং পুরো গ্রামবাসী সহ আশেপাশে এতগুলো মানুষের সামনে আমার ছোট ভাই আমার মুখে জুতা ছুঁড়ে মারলো। মানে এর থেকেও বড় অপমান, এর থেকেও বড় কষ্ট তো আর কিছু হতে পারে না। যাই হোক, এরপর হলো কি, রাতের বেলায় আমার আব্বা তখন, আমি কিন্তু ভাই জন্মের পরে কখনোই আমার বাবার সাথে আমার মায়ের ঝগড়া করতে দেখি নাই। তো সেদিনে আমার বাবা আমার মায়ের সঙ্গে নাকি ঝগড়াও করে, অনেকক্ষণ আম্মুর সাথে ঝগড়া করে যে তুমি কেন আমারে বলছিলা, আমার দরবার করার জন্য কেন বলছিলা, আজকে তুমি দরবারে ডাকছো বলেই তো আমার ছোটো ভাই আমার গালের মধ্যে জুতা মারতে পারছে, আমি যদি ওই দরবারে উপস্থিত না হইতাম তাহলে কি আমার ভাই আমারে মারতে পারতো। মৃত্যুর পরে একটা মানুষের দুনিয়াতে 3.5 হাত জায়গায় যথেষ্ট। আমাদের তো ভিটা আছে, আমার বাপের ভিটা তো আর তারা নিয়ে যায় নাই, তারা আমার ফসলি জমি নিয়ে গেছে, রাস্তার পাশের ভিটা নিয়ে গেছে, কিন্তু আমার বাবার যেই পৈতৃক সম্পত্তি, মানে যেটার মধ্যে আমরা ঘর বানাইছি, আমাদের সেই ঘর তো আর তারা কেড়ে নেয়নি। আমি তোমাকে বারবার বলেছি, আল্লাহ আমাকে কোনো সন্তান দেয়নি, একটা মাত্র সন্তান আমার, ওর কতটুকু জায়গা লাগবে, আমি ওকে দিনী লাইনে পড়াশোনা করাবো, আমি ওকে আমার মতো কোরআনে হাফেজ বানাবো, ইসলামিক লাইনে পড়াশোনা করাবো, ওর অত জায়গা সম্পত্তি দরকার নাই, আল্লাহ ওকে সামর্থ্য দিলে ও নিজেই জায়গা কিনতে পারবে, আমার বাবার সম্পত্তি ওর প্রয়োজন নাই। তা আমার আম্মুর সাথে আব্বু দিন চিল্লাচিল্লি করে, আব্বু তখন বাইসাইকেল চালাইতো আর কি, মানে সাইকেল নিয়ে আব্বা তখন চলে যাবে। আম্মু তখন বলতেছে যে কালকে তো দরবার, কালকে বিকেলে আবারও দরবার ডাকছে, তো আপনি সেখানে উপস্থিত থাকবেন না? আমার আব্বা বলতেছে না, যেই দরবারের ভিতরে আমার মুখে জুতা মারা হয়েছে আমি আর ওই দরবারে বসতে রাজি নেই। আব্বু তখন রাত্রে প্রায় অনেক রাতে বাবা নাকি তখন সাইকেল নিয়ে তার মাদ্রাসার উদ্দেশ্যে চলে যায়। তো মাদ্রাসার উদ্দেশ্যে চলে যায়, তখন সবাই তো ধরেন আমার আম্মাও সারাটা রাত চটপট করতেছিল, কি হয়ে গেল, আব্বু চলে গেল, আগামী দিন আবার দরবারে ডেট, বিকেলবেলা দরবারে বসতে হবে। মাও তখন ভীষণ টেনশনে পড়ে গেল। আর সেই সময়টাতে আমার দাদি অনেক অসুস্থ ছিল, দাদি একরকম বিছনায় ছিল, তো তিনি এই সমস্ত যায় ঝামেলার মধ্যে নাকি জড়াইতেন না। তো এরপরে হলো কি, আমার মা তখন করছে কি, মানে ভোর রাতের দিকে আমি তখন ঘুমাইছিলাম, আম্মা তখন চিল্লাতে শুরু করছে, মানে কান্না করতে শুরু করছে, কান্না করতেছে, সবাই তখন উঠছে। উঠার পরে কী হয়েছে, আমি তো তখন অনেক ছোট, আমি তো বুঝি না। এবং একটা পর্যায়ে আমি সকালবেলা আমি তখন জানতে পারি যে আমার আব্বু নাকি এন্তেকাল করেছে, আমার আব্বু নাকি মারা গেছে।
মানে আব্বা যে মসজিদে চাকরি করতো রাতের বেলায় সেই মসজিদে যায় এবং যাওয়ার পরে আব্বা ঘুমায় যায় এবং ঘুমের মধ্যে নাকি আমার আব্বা মৃত্যুবরণ করে। সকালবেলা আজান দেওয়ার জন্য মানে মুয়াজ্জিন আজান দিয়া আব্বারে যখন ডাকছিল, আব্বা নাকি মরে একেবারে শক্ত হয়ে আছে। তারপরে মুয়াজ্জিন লোক পাঠায়, মানে লোক পাঠিয়ে আমাদের গ্রামে খবর পাঠায়, আমাদের গ্রামবাসী বা আমার মা তখন জানতে পারে। তো তখন আমার পরিবারে কান্নার মানে আর কোনো অশেষ থাকে না যে আব্বার এইভাবে অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারিনি। আব্বুর লাশ তখন নিয়ে আসা হয় বাড়িতে এবং আব্বুর লাশ আমি দেখি, শেষ পর্যন্ত জানাজা পড়াই এবং ওই দিনই বিকালের মধ্যে আমার আব্বুর তখন দাফন হয়ে যায়। তা আমার আব্বু দাফন হয়ে গেলে পরে আমার মা এই পরিবারে থাকা তখন বড় দায় হয়ে দাঁড়িয়েছে। আমার কাকারা এক একজন ছিল বড় বড় সন্ত্রাস, মানে তারা এরকম করতো যে রাতের বেলায় মায়েরে মানে উঠাই নিয়ে যাওয়ার চেষ্টা করতো, মায়ের গায়ে হাত তুলতো। আমাদের তো ধরেন ওই সময় তো ধরেন এখন তো টয়লেট বা রাতের বেলা বাইরে যাওয়া লাগে না, সব কিছুই প্রায় ঘরের মধ্যে থাকে। সে সময় তো ধরেন রাতের বেলা বাইরে যাওয়া লাগতো, টয়লেটে যাওয়া লাগতো। তো সন্ধ্যার সময় আমার মায়েরা নাকি আমার কাকারা ধমকি দিয়ে রাখতো, তুই আজকে রাত্রে টয়লেটে যাবি না, তোর উঠাই নিয়ে যাবো। এরকম করে মানে মাকে ধমকাধমকি করতো। তারপরেও মা 2-3 দিন পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত আম্মা বুঝলো যে এই পরিবারে থাকলে মা তার ইজ্জত হারাবে এবং আমার আম্মা তখন করলো কি, মানে খুবই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে আসে। তা আমার নানু বাড়ির আর্থিক অবস্থাও বেশ খারাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মা দেখতে বেশ সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন এবং এত সুন্দর থাকার কারণেই আমার বাবা আমার মাকে বিয়ে করে আমার নানু বাড়ির আর্থিক অবস্থা দেখে নেয়। আমার নানু বাড়ির অবস্থা তখন মানে একেবারেই শোচনীয়, দিন আনতে পান্তা পুরে এমন একটা অবস্থা। সে জায়গার মধ্যে তখন আমার মা চলে আসলো বাপের বাড়িতে, ভাইদের কাঁধের বোঝা হয়ে গেল। তখন আমার নানা নানিও বেঁচে আছে, বাট তারা ওভাবে আর প্রোটেক্ট করতে পারে না। তখন দেখা গেলো যে আমার আম্মুর জন্য বিয়ের ঘর আসতেছে, এখান থেকে সেখান থেকে সবাই আমার আম্মাকে বিয়ে করতে রাজি, অবিবাহিত ছেলেও আসে। সবার একটাই কথা যে তারা আমার মাকে বিয়ে করে নিয়ে যাবে, কিন্তু আমাকে নিয়ে যাবে না। আমার মায়ের কথা হচ্ছে যেখানেই আমার বিয়ে হবে আমি আমার সন্তান নিয়ে যাব, আমার সন্তান ছাড়া আমি কোথাও যাব না। এখন সবার কথা হচ্ছে একটাই যে আমরা বিয়ে করব কিন্তু আমরা সন্তান নিব না, সন্তানের দায়িত্ব নিব না, সন্তান এই বাড়ি থেকে আমরা নিয়েও যাব না। তো ধরেন যায় ঝামেলা প্রবলেম এগুলো বাড়তেছে। এরকম করতে করতে নানা নানিরও একটা মানে তাদেরও অনেক বয়স হয়ে গেছে, তারাও মারা যাবে একটা অপর্যায়ে চলে আসছে। তো পরে আমার বড়মামা মানে খুব রাগারাগি করে এরকম করতে করতে আমাদের গ্রাম থেকে প্রায় অনেক দূরের একটা বিয়ের প্রস্তাব তখন আসছে। তো ওই ভদ্রলোক আমার আম্মার থেকেও বয়সে একটু কম ছিলেন, মানে আম্মার থেকেও বয়সে একটু কম এবং তিনিও দরবার কারবার করতেন, সমাজের একজন ভালো মানুষে ছিলেন। তার বিয়ে হয়েছে একটা মানে তার হচ্ছে ওয়াইফ মারা যায়, বউ মারা যাওয়ার পরে তিনি এখন সেকেন্ড বিয়ে করবে এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি কিনা আমার আম্মাকে কথা দিয়েছিল যে আমার দায়িত্ব তিনি পালন করবে, আমাকেও সহ তিনি তার বাড়িতে নিয়ে যাবে। তো যার কারণে আমার আম্মা এই ছেলে কেমন বা এটা আমার আম্মার চিন্তা করে না, আমার আম্মার থেকেও বয়স একটু কম হবে, দেন আমার আম্মা তখন রাজি হয়ে গেছে। তো ওই ভদ্রলোকের সঙ্গে আমার আম্মার তখন মানে বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন আম্মুর সঙ্গে করে আম্মুর বাসর ঘর পর্যন্ত যাই। তাই বাসর ঘর থেকে তখন আমার মানে ওই ঘর থেকে আমাকে তখন নিয়ে আনা হয়, মানে গ্রামের মহিলা আমাকে বের করে। মানে তখন এই প্রথম মনে হয় আমার আম্মুকে ছাড়া আমি ঘুমাইছিলাম, এটা আমার জন্য বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। তো আস্তে আস্তে করে আমি তখন সেই পরিবারে থাকতেছি, দিনরাত পার করতেছি, পরিবারে থাকতেছি, খাইতেছি। প্রথম দিকে খুব একটা ঝামেলা হয়নি, আপাতত 1-1.5 মাসের মতো আমার ওই বাবা কোনো প্রবলেম করেনি, কোনো ঝামেলা করেনি। 1-1.5 মাস পরেই শুরু হলো এক ভিন্ন রকমের কাহিনী। তিনি আমাকে সহ্য করতে পারতেন না, আমাকে নিয়েই সারাক্ষণ আমার আম্মার সাথে ঝগড়া করতেন। আমার খাবার খাইতে দেখলেই তিনি রেগে যাইতেন, আমার প্লেটে ভাত দিলেই তিনি আমার আম্মার সঙ্গে রাগারাগি করতেন। মানে আমাকে 3 বেলা 1 বেলাও খাবার দিতে পারতেন না, আমার আম্মার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন। কেন আমাকে খাবার দেওয়া হয়, কেন আমার প্লেটে খাবার দেওয়া হয়, এই নিয়ে ধরেন খুব ঝামেলা প্রবলেম মানে তখন চলতেছিল। তো আমিও আসলে ওই মুহূর্তটাতে কী করব ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না, ছোট মানুষ অত কিছু বুঝিও না। পরে আমার আম্মা করলো কি, আমাদের মানে বাড়ি থেকে পার্শ্ববর্তী বাড়ির একটা মহিলার সঙ্গে আমার আম্মার খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওই মহিলাটার নাম ছিল পাপড়ির মা, মানে পাপড়ি বলে একটা মেয়ে আছে যে কিনা হয়তো আমার থেকে বয়সে একটু ছোট হবে বা আমার সমবয়সী হবে। তার মায়ের সঙ্গে আমার মায়ের একটা ভালো সম্পর্ক হয়। তো আমার মা তখন করতো কি, ঘর থেকে চাউল ডাউল এরপরে এটা ওইটা চুরি করে ওই পাপড়ির মাকে দিত, দিয়া বলতো যে ভাবি আপনি কষ্ট করে এটা একটু রান্না করেন, আমার ছেলেটারে দুপুরবেলা নিয়ে একটু খাওয়াইন, মানে মিলনরে দুপুরে নিয়ে একটু খাওয়াইন এবং রাতের বেলা আমি এখানে খাওয়াবো। মানে আমার আব্বা তো আমার 3 বেলা খাইতে দেখলে মারবে, এই জন্য তখন আমার আম্মা চুরি করে ঘর থেকে চাউল ডাউল এটা সেটা চুরি করে সেই মহিলাকে দিত।
মানে পাপড়ির মাকে দিত। তাই পাপড়ির মা তখন রান্না করে প্রতিদিন দুপুরবেলা তাদের ঘরেই আমি খাইতাম। এটা সম্পূর্ণ চুরি করে খাইতাম। আমার আব্বা আবার পাতিলা চেক করতো কতটুকু রান্না হয়েছে, তরকারি কতটুকু আছে, আমাকে খাওয়াই ফেলে কিনা, মুরগি আনলে মাছ আনলে গুনে গুনে রাখতো যে আমাকে দিয়ে ফেলে কিনা। যাই হোক, এভাবেই তখন সময়গুলো সামনে দিয়ে কাটতেছে। 1 দিন 2 দিন 3 দিন করে আমি আমার মতো করে পড়ে আসি। এভাবে দিন রাতগুলো কাটতে কাটতে ওই বাড়িতে যে পাপড়ি মেয়েটা ছিল আমাকে অনেক হেল্প করতো। মানে আমার যে মার কাছে আমি খুব একটা যাইতে পারতাম না, রাতের বেলা মার সঙ্গে ঘুমাইতাম না। অনেক সময় দেখা যায় রাতের বেলায় আমি ওই পাপড়ির আম্মার কাছেই ঘুমাই যেতাম, মানে ওই আন্টির কাছেই ঘুমাই যেতাম, ওনার সাথেই থাকতাম। উনি কিন্তু আবার গরিব ছিল না, পাপড়িদের কিন্তু বেশ ভালো অবস্থানে ছিল। সে সময় পাপড়ির আব্বা মানে বিদেশে থাকে, মানে পাপড়ির আব্বা ওই সময় সৌদি আরবে থাকে। তাদের অনেক টাকা পয়সা, তারা কিন্তু গরিব না। তারপরও আমার মা মানে আমার কথা চিন্তা করে তাদেরকে ডাউল চাউল দিত, যদিও পাপড়ির মা নিতে চাইতো না। তো রাতের বেলায় দেখা যায় আমি, পাপড়ির মা আর পাপড়ি আমরা এক খাটের মধ্যে ঘুমিয়ে থাকতাম, বাড়িতে আসতাম না। অনেক সময় এরকম করে রাত কাটতো। এভাবে দিনগুলো কাটতে কাটতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় আনুমানিক 16 থেকে 17 বছরের কাছাকাছি। তো আমার আব্বা যিনি মারা গেছে তার স্বপ্ন ছিল যে তিনি আমাকে পড়াশোনা করাবে, আমাকে কোরআনে হাফেজ বানাবে, আমাকে দিনদার একজন আলেম বানাবে। কিন্তু আমার আব্বার এই স্বপ্ন আর পূরণ হলো না। আব্বার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে দেখা সমস্ত স্বপ্নগুলোরও কবর রচনা হয়ে গেল। তো আমি সেই বয়সে খুব বেশি দূর পড়াশোনা করতে পারিনি। পাপড়ি তখন পড়াশোনা করতো, তা আমি ওরা মাঝে মাঝে স্কুলে নিয়ে যেতাম, আবার স্কুল থেকে নিয়ে আসতাম। আবার ওর মা আমাকে হাতে কলমে যতটুকু শিখিয়েছে, নিজের নাম লেখা, পরিবারের নাম লেখা, মানে ওইটুকুই আমার শিক্ষা। আমি কোনো কাজকামও করতাম না, এদিক সেদিক ঘুরে বেড়াইতাম। মা ঘর থেকে টাকা চুরি করতো, আব্বার পকেট থেকে টাকা চুরি করে আমার পকেট খরচে টাকা দিত। এবং এই পাপড়িদের ঘরে থাকতাম, তাদের ঘরেই আমার খাওয়া হইতো, আমার ঘরে আমি খুব বেশি একটা খাইতাম না। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওই ঘরের পাপড়িকে আমার তখন বেশ ভালো লেগে যায়। মানে ভালো লেগে যায় বলতে ভালো লাগাটা ছোটো থেকেই ছিল। ওর সঙ্গে আমি একসঙ্গে খেলতাম, আমরা বড় হওয়ার পরেও একসঙ্গে ঘুমাইতাম, মাঠে ঘাটে যাইতাম, অনেক কিছুই করতাম। ওর আমাকে অনেকটা ভালো লাগতো, আমি ওকে অনেকটা মানে পছন্দ করতাম। কিন্তু আমাদের মাঝে কোনো প্রেম ভালোবাসা হবে এটা আমার কোনোদিনও চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। যাই হোক, একটা পর্যায়ে মোটামুটি তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ভালো একটা সম্পর্ক হয়ে আপনি এটাকে প্রেমের সম্পর্কও বলতে পারেন, এরকম কোনো একটা সম্পর্ক। তো ওদের ঘরে যেহেতু থাকতেছে, আমার এই প্রেমে কোনো বাধা নাই, আমার এই প্রেমে কোনো বাধা নাই। ও আর আমি বেশ ভালোভাবেই তখন আসি, আমরা দুজনে একসঙ্গে বাড়ির মধ্যে থাকি। আমার বয়স 17-18 যখন হয়ে গেল, ওই মুহূর্তে দেখা গেল যে আমার আব্বা তখন কিন্তু আমাকে অনেক মূল্যায়ন করতো। ছোটোবেলায় যদি আমার খোঁজ খবর নিত না, আমাকে খাইতে দিত না, আমাকে অবহেলা করতো, বাট বড় হওয়ার পরে মোটামুটি আমার সঙ্গে অনেকটা ভালো হয়ে যায়। আমি আবার ইলেকট্রিকের কাজ করতাম, মানে বিভিন্ন ধরনের ইলেকট্রিকের কাজ করতাম। তো সেখানে আমি টাকা পাইতাম, অনেক সময় আব্বুরে টাকা দিতাম। ওই টাকা দেওয়ার কারণে আমার সাথে সম্পর্ক ভালো হয়ে যায়, মানে আগের মতো আর খারাপ নাই। বিভিন্ন ধরনের ইলেকট্রিকের কাজ টাজ ছিল, আমি আমাদের এলাকাতে সব ইলেকট্রিকের কাজ আমিই করতাম। তো সেদিকে টাকা পাইতে তো আব্বা আমার লোকে বেশ ভালো। এরকম করে সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে। কিন্তু আমিও আমার মাকে বলি যে পাপড়ির বিষয়ে এটা সেটা। মা আমাকে সবসময় ভয় দেখায় যে না, এই কাম কখনোই করবি না, কারণ পাপড়ির মা তোর ছোটোবেলা থেকে নিজের সন্তানের মতো কোলেপিটি করে বড় করছে। আমি তোর একটু কোলে নিতে পারি নাই, আমি তোর একবেলা খাবার খাওয়াইতে পারি নাই, সবসময় তোর ভাব তোরে দূর দূর করে কুকুরের মতো তাড়াইছে, কোনোদিনও আমি কিচ্ছু পাই নাই। সুতরাং তুই নিজের এমনভাবে গড়বি যাতে পাপড়ির মা বা পাপড়ির পরিবার তোরে কখনো খারাপ করতে না পারে, বা তোর নিয়ে কোনো খারাপ চিন্তা তাদের মাথায় না আসে। তো আমার মা এগুলো বলতো, বাট আমি পাপড়ির এগুলো বলতাম যে পাপড়ি, মা তো আমার এই কথাগুলো বলে তোমার সাথে রিলেশনের বিষয় নিয়ে। তো আমাকে সবসময় বলতো কি, ভালোবাসা তো কোনো পাপ নয়, ভালোবাসা তো কোনো অন্যায় নয়, তুমি যে কাউকে ভালোবাসতেই পারো, কারোর সঙ্গে তোমার প্রেম হতেই পারে। সুতরাং এটা নিয়ে আন্টি মানা করার কি আছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো এইগুলো আমারে বলতে, এরকম করতে করতে একটা সময় পাপড়ির আব্বা তখন সৌদি আরব থেকে আসছে। এর আগেও পাপড়ির আব্বা অনেক বছর আসছে, 2-3 বছর পর পরে আসতো। ওনাদের ঘরে যে আমি থাকতাম, ওনার কোনো ডাউট ছিল না, মানে উনি কোনো সন্দেহ করতো না, কিছু না, মানে সবসময় আমাকে নিজের ছেলের মতোই দেখতো। বাট এবার যখন আঙ্কেল বাড়িতে আসছে, উনি এবার আসার পরে একটু মানে কেমন জানি কঠিন হয়ে গেছে, অনেকটা কঠিন হয়ে গেছে যে আমি তাদের ঘরে যাই আসি, উনি এটা পছন্দ করে না। আমাকে একদিন সোজা সাপটা বলেই ফেললো যে মিলন, এখন তো তুমি বড় হয়েছো, তোমার এখন প্রাপ্ত বয়স হয়েছে, এখন তুমি যে কোনো সময় আমার ঘরে চলে আসো, আমার ঘরে আমার যুবতী মেয়ে আছে। গ্রামের লোকজন এটাকে ভালোভাবে দেখে না, বা গ্রামের লোকজন ভালো কথা বলে না। যেহেতু ধরেন পাপির সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক চলতেছিল, আমরা রাত বিরাতে এখানে সেখানে ঘুরে বেড়াইতাম, এদিক সেদিক যাইতাম, হাত ধরে হাঁটতাম। তো গ্রামে তো আসলে দুষ্ট মানুষের অভাব নাই যারা প্যাঁচ লাগিয়ে দিবে। তো এরা সম্ভবত কেউ না কেউ পাপড়ির বাবার কাছে এই বিষয়টা জানিয়ে দেয় যে আমার
পাপড়ির সঙ্গে প্রেম আছে বা এটা সেটা আছে বলে দেওয়াতেই তিনি তখন বাড়িতে আসার পরে এরকম আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমাকে মানে খারাপ ব্যবহার বলতে, ঠিক খারাপ ব্যবহার বললে আমার অন্যায় হবে, মানে বাড়িতে ডেকলে টেকলে মুখ কালো করে থাকে এবং আমাকে বলে যে ওনাদের ঘরে যাতে আমি একটু কম যাই, এরকম করে আমাকে বলে। তো আমিও আসলে খুব আগের মতো একটা যাইতাম না, একটু একটু যাইতাম। এরকম করে উনি বাড়িতে আসার প্রায় দেড় মাসের মতো কেটে গেল এবং 1.5 মাস পরে হঠাৎ আমি পাপড়ির মাধ্যমে জানতে পারি যে উনি পাপড়ির বিয়ে ঠিক করে ফেলেছে। উনি যে সৌদি আরবে থাকে, সেই সৌদি আরবে ওনার এক বন্ধুর ছেলের সঙ্গে পাপড়ির বিয়ে ঠিক করছে এবং ওই বন্ধুর ছেলের বাড়িও বরিশালেই। তো এখন ওই ছেলের কাছে ওকে বিয়ে দিয়ে দিবে। তো তারা নাকি দেখার জন্য মেয়ে দেখতেও আসছে। তো তখন আমাদের অবস্থাটা এরকম হয়েছে ভাই, আমার যে আব্বা আছে, আমার আব্বা কোনো কাজ কাম করে না, এমনি ধরেন দরবার টরবার করে, বিভিন্ন মেল দরবার করে মানুষের কাছ থেকে টাকা নেয়। টাকা নিয়ে এরপরে দরবারে আপনাকে জিতাই দিবে, মেল করবে, দরবার করবে, টাকা নিবে, আপনাকে জিতাই দিবে। এবং বিভিন্ন ধরনের দালালির কাজ, ধরেন পাসপোর্টের বা হচ্ছে কারেন্টের বা এটা সেটা অনেক ধরনের দালালের কাজ করবে। এবং আমার আব্বাকে আমাদের এলাকার লোকেরা অনেকেই ভয় পায়। আমার আব্বু একটু উগ্র মেজাজি, খুব রাগী, যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, এরকম একটা মানুষ। তো এই জন্য মোটামুটি সবাই আমার আব্বাকে ভয় পায়, আমার আম্মা নিজেও অনেকটা ভয় পায়, আর আমি তো ভয় পাই বললেই চলে। এই করতে করতে হলো কি, পাপড়ি তখন কান্নাকাটি করে। পাপড়ির সঙ্গে আমার দেখা হইতো, যেখানে চুপিসারি দেখা হইতো, ও তখন কান্না করতো যে আব্বু তো আমার বিয়ে ঠিক করে ফেলছে, আমার তো বিয়ে হয়ে যাবে, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তো আত্মহত্যা করবো, আমি বিষ খাবো, এইটা সেটা আমারে বলতেছে। তো আমি তারে কি বলবো ভাই, আমার অবস্থা তখন একটা এরকম যে আমার পায়ের নিচে মাটি নেই আর মাথার উপরে আসমান নাই। আমার ধরেন আমার বাবা মা থেকেও তো নাই, আমার মা তখন বাবার উপরে একটা ওয়ার্ড কথা বলতে পারে না। বাবার উপরে কোনো কথা বললেই ধরেন আমার আব্বা তখন খেপে যাবে। আর আমার আব্বা তো জানেনি কীরকম একটা মানুষ। তো এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে তখন পাপড়ির বিয়ে ঠিক হয়ে গেছে। তো যখন ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ও আমার সবসময় বলতো, বিশেষ করে ওর সাথে আমার মাগরিবের সময় দেখা হইতো। ওই মাগরিবের সময় পুকুর পাড়ে আসতো হাত পা ধোয়ার জন্য, এবং আমি আড়ি পেতে থাকতাম। ওই জন্য পুকুর পাড়ে আসতো, তখন পুকুরের পানি আপনার খুব শুকনা ছিল, আমি পুকুরের ভিতরে ঢুকে যেতাম, তো ঘাটে গিয়ে কথা বলতাম, ওই যতটুকু পারতাম অতটুকুই। তাই ও বলতো যে আমি দেখো তোমার ছাড়া বাঁচবো না, আমার বাপ মা যদি আমার অন্য কোথাও বিয়ে দেয়, আমি কিন্তু ফাঁসি দিয়ে দেবো, আমি কিন্তু মরে যাব, আমার এগুলো বলতো। তাই আমি বলতাম যে দেখো আমিও তোমাকে অনেকটা ভালোবাসি, কিন্তু তুমি তো জানো ছোটোবেলা থেকে তোমার মায়ের হাতের লোকমা খেয়ে বড় হয়েছি, আমার মা বাবা থেকেও নাই, এবং আমার যে বাবা তার সম্বন্ধে তো তুমি জানোই, সে কতটা লোভী এবং খারাপ প্রকৃতির একটা মানুষ। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারি না, আমার নিজের অনেকটা কষ্ট হইতেছে। ও বলে চলো আমরা পালাইয়া যাই। আমি তখন বললাম যে পাপড়ি তুমি তো জানো যে আমার অবস্থা সম্বন্ধে, আমি তোমার নিয়ে পালাইয়া কোথায় যাব, তোমার নিয়ে আমি কই রাখবো, তুমি আমারে বলো, আমি তোমার নিয়ে কোন জায়গায় রাখবো, আমার তো তোমার নিয়ে রাখার মতো কোনো জায়গা নেই। এর পরিপ্রেক্ষিতে হলো কি, এইভাবেই আরও কয়েকটা দিন কেটে গেছে। কেটে যাওয়ার পরে একদিন মাগরিবের সময়, এই তখন বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের 2 কি 3 দিন আগে মাগরিবের সময় ওই হঠাৎ করে আমারে বলতেছে যে চলো আমরা আজকে চলে যাব। তাই আমি বললাম যে আজকে আমরা চলে যাব, কোথায় চলে যাব? ও বলে একটা জায়গা আমার ঠিক করা আছে, আমি সেখানে চলে যাব। আমি বললাম পাপড়ি তুমি তো জানো আমি কিছু করি না। ও বলে তোমার কিছু করা লাগবে না, আমি যা নিয়ে নিছি তা দিয়ে আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো। আমি তখন বললাম সারা জীবন বসে বসে খেতে পারবো? ও বলে হ্যাঁ, আমি যা নিছি ধরো আমরা সারা জীবন বসে বসে খেতে পারবো, আমাদের আর কিচ্ছু লাগবে না। তো আমি বললাম কী নিছো? বলে আমার আব্বা আমার বিয়ের জন্য যে গয়নাগাটি রাখছে সব নিয়ে নিছি, আর আমার মায়েরও অনেক গয়না আমার কাছে আছে, এই দোনো গয়না আমি সাথে নিয়ে নিছি, আমাদের আর কোনো অভাব থাকবে না, তুমি চলো। পরে আমি বললাম যে পাপড়ি তোমার আব্বার কাছ থেকে তুমি গয়না নিয়ে, তোমার মায়ের গয়না নিছো, তোমার বিয়ের গয়না নিছো, এগুলো নিয়ে আমার সঙ্গে পালিয়ে যাবা, আমার মা তোমার মায়ের মুখ কেমনে দেখাবে? ও বলে দেখো আমার জীবনের চেয়েও কি তোমার এগুলো বেশি দাম? আমার অন্য কোনো ছেলের সঙ্গে যেদিন বিয়ে হবে আমি সেদিনই বিষ খাবো বা ফাঁসি দিব। তো তুমি কি চাও আমি মরে যাই, কিন্তু আমি তোমার সঙ্গে গেলে বেঁচে থাকবো, তুমি কি আমাকে বাঁচাবো না? ওর এই কথাটা শোনার পরে ভাই আমি তখন একটু থমকে দাঁড়ালাম, যে আমি ঠিক কী করবো বুঝতে পারতেছিলাম না। এর ভিতরে আমি তখন তারে নিয়ে দিচ্ছি রওনা, তখন মাগরিবের সময়, এই মাগরিবের ধরেন একটু পর পরে আর কি, চারদিকে অন্ধকার হইতেছে, গ্রামের মেয়েরা তো পুকুরে হাত মুখ দিয়ে তারপরে ঘরে আসে। তো এরকম করে আপনার এই ধানি জমি ছিল, ধানি জমির মাঝখান দিয়ে ওরে নিয়ে দৌড়ে যাইতে যেতে মাত্র পারে উঠলাম, আল্লাহর কি হুকুম, পারে ওঠার সঙ্গে সঙ্গে আমার আব্বার সঙ্গে আমার দেখা। আব্বা ওইখানে তাস খেলতো মনে হয়, তাস খেলে আব্বা আসতেছে, ওই আব্বার সঙ্গে মুখামুখি দেখা। আমি তখন এই পাপড়ির হাত ধরে আছি। আব্বা দেখে আমারে বলতেছে কিরে কই যাস? আমি তখন নিচের দিকে তাকায় আছি। আব্বা তখন পাপড়িরে বলতেছে ওই পাপড়ি তুই কই যাস? তখন পাপড়ি সাহস করে বলতেছে আমি মিলন ভাই নিয়ে পালাই যাইতেছি।
আমার আব্বা বলে, তোর না বিয়ে ঠিক হইলো, তোরা না দেখতে আসলো, ছেলে না তোরা আংটি পরাই দিল, কি এখন তুই পালায় যাচ্ছিস, কই পালায় যাবি? ও তখন বলতেছে যে আমি পালায় যাব, আমি মিলন ভাইরে ভালোবাসি, আমি বিয়ে করলে ওনাকেই বিয়ে করব, সংসার করলে ওনার সঙ্গেই করব, আমি কখনোই অন্য কারোর বিয়ে করতে পারবো না, অন্য কারোর সাথে সংসারও করতে পারবো না, আমি মিলন ভাইয়ের সঙ্গে পালায় যাব। আমার আব্বা তখন বলে, তোর কি মাথা খারাপ হয়েছে? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পরে তোর বিয়ে, তোর বাবা কার্ড চাপাইছে, সবাইকে কার্ড দিয়ে দিছে, এই মধ্যে যদি তুই চলে যাস, তোর বাবা কি কাউরে আস্থা রাখবে? তোর আব্বার কি টাকা পয়সা কম? তুই এরকম কেন করতেছিস? তো আমার ছেলে তো বেকার, আমার ছেলে তো কোনো কাজ কাম করে না, ওর যে তুই নিয়ে পালাইতেছস, ও তোরে খাওয়াবে কেমনে? পাপড়ি তখন বলতেছে যে ও আমারে খাওয়ানো লাগবে না, আমি এমন জিনিস নিয়ে নিছি যে সারা জীবন আমি ওরে খাওয়াইতে পারবো। এই কথাটা বলার পরে আব্বা তখন বলে, কি নিয়ে নিছিস? ও বলে, আমি অনেক কিছু নিছি। আমার আব্বারে বলতেছে, আমি অনেক কিছু নিছি, ওই আর আমারে কামাই করে খাওয়া লাগবো না, আমার কাছে যা আছে তা বিচ্ছে আমরা সারা জীবন খাইতে পারবো। আমার আব্বা তখন আবার জিজ্ঞেস করলো, কি নিছিস? ওই তখন আমার আব্বাকে বলে দিছে, আমার বিয়ের গয়না নিয়ে নিছে, আমার আম্মুর গয়না নিয়ে নিছে। ভাই, এই কথা শোনা মাত্রই আমার আব্বা তখন চেঞ্জ হয়ে গেছে। মানে আব্বা হঠাৎ রূপ পরিবর্তন করে ফেলছে, রূপ পরিবর্তন করে বলতেছে, হাই রে, তোরা যে একটা মানে খেলার মধ্যে নামলি। আমার 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 আব্বা তখন বলতেছে, পাপড়ি রে, যে তোর বাবা যে কত ডিয়ারিং তোরা তো জানিস না, তোদের এই ভালোবাসা দেখে আমার হৃদয়টাও কেঁপে উঠছে, আমি তোদের পাশে আছি, চল আমার সঙ্গে চল। আমি তখন অবাক হয়ে গেলাম যে আমার আব্বা আমাদের সাপোর্ট নিয়ে নিছে। আব্বু তখন গাড়িতে উঠাইলো, মানে ওখানে একটা টমটমে উঠেছে, উঠাইয়া অনেক দূরে, মানে 3টা গ্রাম পরে একটা জায়গা, আমার আব্বার বন্ধুর বাড়ি, ওইখানে নিয়ে গেছে। তখন তো ধরনের মোবাইল ফোন অতটা প্রচলিত না, মানে হাতে হাতে মোবাইল না, তো ওই বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন সেখানে ওই বাড়ির মধ্যে আমার আব্বা আমারে এবং ওরে তখন ঘরে ঢুকাইছে, ঢুকে বলতেছে যে তোরা আপাতত এখানে থাক, এবং আমি দেখি, আমি ওইদিকে ম্যানেজ করে আমি কালকে আবার আসবো, ওইদিকে ম্যানেজ করে আমি কালকে আবার আসবো। এই কথা বলেই আমার আব্বা তখন বেরিয়ে গেল। আব্বু বেরিয়ে গেল, ওইটা ছিল একটা বিল্ডিং রুম, মানে বিল্ডিংয়ের মতো রুম ছিল, উপরে টিন ছিল, 4-5টা বিল্ডিং ছিল। এ কথা বলে আব্বু আমারে বললো যে, মিলন তুই টেনশন করিস না, মেয়েটা তোর অনেক ভালোবাসে। মানে আমি ভাই আমার জীবনে এই প্রথম দেখতেছি আমার 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 আব্বা আমার জন্য এগুলো করতেছে, মানে যা আমার কল্পনাকে হার মানাইতেছে। তা আব্বা বলতেছে, এই কথা বলে আব্বু তখন চলে গেছে যে উনি আবার আসবে। তো পাপড়ি আর আমি খুব টেনশন করতেছি রুমের মধ্যে বৈশা বৈশা। আল্লাহ, আব্বার উপর তো বিশ্বাস করা ঠিক না, কারণ আব্বা আবার দেখে গেছে যে আমরা এই জায়গার মধ্যে আছি, এবং আব্বা আবার কী করে বসে না করে বসে, নাকি পাপড়ির আব্বারে আমাদের কাছে ধরাই দেয়। অবশ্যই মধ্যরাতে একবার পাপড়ি আমারে বলতেছে যে নাকি আমরা এখান থেকে পালাইয়া চলে যাব, যদি তোমার আব্বা আমার আব্বারে নিয়ে সেখানে আমারে ধরাই দেয়। আবার আমার একটা বিশ্বাস ছিল যে না, আব্বা হয়তো এরকম কিছু করবে না। এই করতে করতে খাটের মধ্যে তখন আমি বসে আছি, আমার পাশে পাপড়ি শুইছে এবং শুয়ে পাপড়ি ঘুমায় গেছে। তো ও যখন ঘুমায় গেছে তখন রাত্র প্রায় আপনার আনুমানিক আর কি, মানে 3টার মতো বাজে। এমন সময় কে জানি সে দরজা ধাক্কাইতেছে, দরজা নক করতেছে, 2বার দরজা নক করছে, এবং করার পরে আমি গেলাম দরজার কাছে, গিয়ে বলতেছে পাপড়ি কিন্তু তখন ঘুমায় আছে। দরজার কাছে যা জিজ্ঞেস করতেছি কে, আমি তখন ওই পাশে শুনতেছি আমার আব্বা বলতেছে, মিলন মিলন, আমি, দরজা খোল, খুব আস্তে আস্তে বলতেছে। আমি তখন দরজা খুলছি, খোলার পরে আমার আব্বা বলে, সর্বনাশ হয়ে গেছে, তোরা যে এখানে আসিস এটা তো জানাজানি হয়ে গেছে। আমি বললাম, আব্বা কে জানাইছে? আপনি তো আমাদেরকে এখানে আইনা দিচ্ছেন, আপনি যারা তো কেউ জানেন আমরা এখানে আসি। আমার আব্বা তখন বলতেছে, ও যে গয়নাগুলো আনছে এগুলো কই? আমি বললাম, গয়না তো আছে। আমার আব্বা বলে, এগুলো আন। আমার এটা বলতেছে। আমি তখন বললাম, এগুলো আনবো মানে? আব্বা বলতেছে, তোরা যা বলছে তাই কর। তা আমি তখন গয়নাগুলো আনছি, মানে আব্বা বলছে আমি নিয়ে আসছি। আমি মনে করছিলাম যেখানে যেতে ঝামেলা হয়েছে মনে হয় এগুলো লুকাবে অন্য কোথাও। আনার পরে গয়নাগুলো আমি আমার হাতে, আব্বা বলে তুই বেরিয়ে আয়। আমি তখন বেরিয়ে আসছি, আসার পরে আব্বু তখন দরজাটা লাগাই দিছে, দরজাটা লাগায় আমার বলে, তুই আমার সঙ্গে আয়। মানে আব্বা বাইরে থেকে দরজাটা লাগাই দিছে, আমার বলে তুই আমার সঙ্গে আয়। আমি বললাম যে আমি তোমার সঙ্গে কই যাব, আমি তোমার সঙ্গে যাবো কই? আমার আব্বা বলতেছে, তোরে যা বলছে তুই তাই কর। এই বলে আব্বা আমার তখন বাড়ির দিকে নিয়ে আসতেছে, মানে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে। তা আমি আব্বারে বলতেছি, আব্বা তুমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছ কেন? আমার মনে হলো কি যে আব্বা মনে হয় এই গয়নাঘাটিগুলো সহ আমারে এর কাছে ধরাই দিবে, মানে পাপড়ির বাবার কাছে ধরাই দিবে। আমি আব্বারে বারবার বলতেছি, আব্বা আমরা তোমারে বিশ্বাস করছিলাম, আব্বা আমি তোমারে বিশ্বাস করছিলাম, এবং তোমারে বিশ্বাস করেই কিন্তু আমি সব কিছু করছি। আব্বা তুমি আমার পাপড়ির বাবার কাছে ধরাই দিও না, পাপড়ির বাবা আমারে মেরে ফেলবে, পাপড়ির বাবা আমার আস্থা রাখবে না। আমার আব্বা বলতেছে, তুই টেনশন করিস না। এই বলে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। তখন অলরেডি ফজর আজান দিতেছে চারদিকে। আসার সময় সে তার বন্ধুরে কী জানি বলে আসছে, মানে যাদের বাসায় আমরা ছিলাম তার বন্ধুরে কী জানি বলে আসছে। বাসার মধ্যে আসার পরেই আমার ঘরের মধ্যে ঢুকেছে, তখন ফজর আজান দিয়ে দিছে চারদিকে। ঘরের মধ্যে ঢুকাইছে পরে হঠাৎ করে আমার আম্মা তখন আসছে কি, মানে আম্মি এই মুহূর্তে আইসে আমার জড়ায় ধরছে। আম্মা আমার জড়ায় ধরা, মানে আম্মা কান্না করতে শুরু করছে। আমি যে, আম্মা তুমি কান্না করতেছো কেন? আমার আম্মা বলতেছে,
তোরে আমি খুব কষ্ট করে বড় করছি, আমি তোরে খুব কষ্ট করে বড় করছি। তোর বাবা মারা যাওয়ার পরে আমি খাইয়া না খাইয়া তোরে বড় করছি, আমি নিজে না খেয়ে তোরে খাওয়াইছি, আমি নিজে না পড়ে তোরে পড়াইছি, আমি তোর জন্য অনেক কিছু করছি, আজকে তোরে আমি বড় বানাইছি, আজ তোর কাছে আমার চাওয়া আছে, তুই আমার চাওয়া পূরণ করবি। আমি বললাম যে মা, তোমার সমস্ত চাওয়া আমি পূরণ করব, তুমি কি চাইতাস আমারে বলো। মা আমারে বলে তোর বাবা যা বলে তুই তাই করবি। আমি বললাম মা, আমার আব্বা যা বলে তাই করব? বলে হ্যাঁ, তোর বাবা এই মুহূর্তে ঠিক যা বলে তুই তাই করবি। আমি তখন বললাম তুমি কি বলতে চাচ্ছ মা? মা আমার একটা কথাই বলে, তুই যদি তোর বাবার কথা না শুনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এটা বলে মা তখন চলে গেল। আব্বু তখন আমার টান দিয়া বাইরে আনছে, বাইরে আইনা আমাদের মানে মানে রান্নাঘরের একদম কোণার মধ্যে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আমার বসায় বলতেছে, মিলন, পাপড়ির আব্বারে তুই ভালো করেই চিনিস, পাপড়ির আব্বা কত ডিয়ারিং মানুষ, সৌদি আরবে তার লাখ লাখ টাকার ব্যবসা এবং বাংলাদেশেও তার মানে অনেক কিছু আছে, তার গুন্ডা পান্ডা আছে, তার ক্যাডার বাহিনী আছে, তার সঙ্গে আমরা কিছুই না। পাপড়ির বাবার সঙ্গে আমরা কিছুই না, আমরা পাপড়ির বাবার কাছে জিরো। আমি বললাম হ্যাঁ। আমার আব্বা বলে, তুই যে পাপড়ির নিয়ে পালাই গেলি, তুই পাপড়ির নিয়ে কখনোই বাঁচতে পারবি না। তুই যদি মাটির নিচে থাকিস ওইখান থেকে পাপড়ির বাবা তোর ধরে নিয়ে আসবে, তুই আসমানে গেলে ওইখান থেকে তোর খুঁজে আনবে। পাপড়ির বাবার সঙ্গে তুই বা আমরা কেউই পারবো না। সুতরাং আমার এখন অন্য লাইনে যেতে হবে। আমার তখনও আব্বার উপরে বিশ্বাস ছিল ভাই। আমি বলছি ঠিক আছে আব্বা, তাইলে আপনি আমাকে অন্য লাইনে কোন লাইনে যেতে বলতেছেন, আমি তাহলে কি করব? আমার আব্বা বলে, গয়নাঘাটিগুলো আমার হাতে দে। আমি তখন গয়নাঘাটিগুলো আব্বার হাতে দিই না। আব্বা তখন টান দিয়ে আমার কাছ থেকে গয়নাঘাটিগুলো নিয়ে গেছে। ওর একটা ব্যাগের মধ্যে ছিল, লাল একটা ব্যাগে ছিল। টান দিয়ে নিয়ে যেয়ে বলতেছে, তুই এখন ঘরে যাবি, ঘরে গিয়ে ঘুমাই যাবি। আমি বললাম মানি আব্বা, পাপড়িরে আমি ওই বাড়িতে রেখে আসছি আর আমি এখানে ঘুমিয়ে যাব? আমার আব্বা বলে হ্যাঁ, তুই এখানে ঘুমিয়ে যাবি এবং ঘুমিয়ে যাওয়ার পরে আমি যে কোনোভাবেই হোক পাপড়ির বাবার কানে খবর দিয়ে দিব এবং তিনি সকালে পাপড়িকে ওখান থেকে ধরে নিয়ে আসবে। আমি বললাম মানে পাপড়ির ওখান থেকে নিয়ে আসলে আমার কি হলো? আমার আব্বা বলে আমি শেষ করি, সে পাপড়িরা আনবে, আইনা পাপড়ির যেখানে বিয়ে সেখানে বিয়ে দিয়ে দিবে। আমি বললাম তারপর আমার? আব্বা বলে তোর হলো এই গয়নাগুলা, আমি এই গয়নাগুলো বিক্রি করব, করে তোরে বিদেশে পাঠাবো, আমি তোরা একটা ভালো অবস্থানে নিয়ে যাব। আমি তখন আব্বারে বললাম, আব্বা বিদেশ যেতে কয় টাকা লাগে? এখানে তো লক্ষ লক্ষ টাকার গয়না আছে। আমার আব্বা বলে হ্যাঁ, যাই আছে যেটাই আছে এটা আমাদের কাজে আসবে এবং আমাদের যে ভাগ্য পরিবর্তনের জন্য আমরা এগুলো ব্যবহার করব। পাপড়িরে তুই বিয়ে করলেও তুই তারা পাবি না, সে তুই কোনোদিনও তার সঙ্গে সংসার করতে পারবি না। সুতরাং এই গয়নাগাটিগুলো যদি থাকে এগুলো বিক্রি করে আমাদের এই ভাগ্যটাকে আমরা পরিবর্তন করবো আর পাপড়িকে তার বাবার হাতে দিয়ে দিব। আমি তখন অঝরে চোখের পানিগুলো ছড়াচ্ছিলাম, আল্লাহ আমি পাপড়ির সঙ্গে এমন বেইমানি করব? আল্লাহ আমি কীভাবে পাপড়ির সঙ্গে এমন বেইমানি করব? আল্লাহ রে আল্লাহ, আমি তো এটা চাই না, আল্লাহ আমি এটা কখনো চাই না। আল্লাহ কান্না করতেছিলাম, কিন্তু আমার কান্না আর কি দেখে বলেন? আমার কান্না তো সবসময় কান্নাই থেকে গেল। আমার আব্বা আমার কোনো কথাই শুনলো না, না শুনে আমার মায়ের হাতে তখন আমারে তুলে দিল। আমি তখন আম্মার সঙ্গে ঘুমিয়ে গেলাম বলতে শুয়ে আছে আমার মার সঙ্গে। আমার আব্বা তখন আলাদা শুইছে। এর ভিতরে কি হয়েছে আমি আর কিচ্ছু জানি না। দিনের 11টা বাজে, তখন হঠাৎ করে আমাদের বাড়িতে প্রচুর চিল্লাচিল্লি। আমার আব্বা বলতেছে, তুই এদিকে আয়, আমি একটা কোপ দিয়ে তোর কল্লা ফালাই দিব। যখন চিল্লাচিল্লি শুনতেছে আমি আর মা তখন উঠছি, তখন আমি আর আম্মা রুমের মধ্যে জানালাগুলোই দেখি কি পাপড়ির বাবার সঙ্গে 8-10 জন লোক আছে আর আমার আব্বার সঙ্গেও কিছু লোক আছে। আমার আব্বার হাতে বিশাল এক রান্দাও এবং পাপড়ির আব্বার হাতে লাঠি। জানালা দিয়ে দেখতেছি, মানে আমার আব্বা বারবার বলতেছে, তুই আমার ছেলে ঘরে ঘুমাইতেছে, আমার ছেলে তোর মেয়ের নিয়ে পালাবে কেন? আমার ছেলেকে মাথা খারাপ হয়েছে, আমার ছেলের শরীর খারাপ, তার জ্বর, সে তার মায়ের সঙ্গে ঘুমাইতেছে। আমার আম্মা তখন আমার মুখ চাপা দিয়ে ধরে আছে। উনি বলতেছে যে তুই বিশ্বাস না করলে তুই ঘরে যা, ঘরে গিয়ে আমার ছেলের দেখ, আমার ছেলে আমার ওয়াইফের সঙ্গে ঘুমাইতেছে, ও জ্বর, ও শরীর খারাপ, ও তোর মেয়ের নিয়ে পালাবে কেন? তোর মেয়ে অন্য কোন ছেলে নিয়ে পালাইছে, এখন তুই আমার ছেলের দোষারোপ করতেছিস। মানে বাইরে ভাই, আব্বা আমার এত ভালোবাসতেছে, মনে হলো আমার জন্মদাতা বাবা যেন এখানে ফেল। আমি তখন এগুলো দেখতেছি আর মারে বলতেছি, মা এগুলো কি হইতেছে? মা আমারে বলে, তোর বাবা যেমনি বলবি তুই এমনি বলবি, তুই আর কোনো কথা বলিস না। এর ভিতরে সময়গুলো কাটতে প্রায় দুপুরের কাছাকাছি হয়ে গেছে। তখন এলাকার লোকজন আস্তে আস্তে করে সবাই আসতে শুরু করছে। এসে সবাই তখন পাপড়ির বাবারও ঠান্ডা করছে, আমাদেরকেও ঠান্ডা করার পরে তখন আমারে ডাকছে। মানে আমাদের এলাকার একজন কাকা আছে, উনি মেল দরবার করে, উনি আমারে ডাকছে। ডাকার পরে আমি তখন ঘর থেকে বেরিয়েছি। আমার আম্মা আমারে ধরে আছে যে, বাবারে তুই শুধু একটা কথাই বলবি যে আমি পাপড়ি নিয়ে পালাই নেই,
তুই এই কথাটাই বলবি, তুই এটার বাইরে যদি বলিস তুই তুই মারে বাঁচাতে পারবি না। আর আমি এমন একটা মা ভক্ত মানুষ ছিলাম, আমার মা যা বলবে তাই, আমি মায়ের কথা বাইরে যাব না। আর আমি দেখতেছি যে আমি যদি এখানে একটা উল্টোপাল্টা কথা বলি, আমার আব্বা আমার মায়ের মেরে ফেলবে, আমার আব্বা মায়ের মেরেই ফেলবে। আমাকে তখন নিয়ে গেছে, ওখানে নিয়ে যাওয়ার পরে সে কাকা তখন আমার জিজ্ঞেস করতেছে যে, আমারে বলে যে মিলন, তুই বাবা তোরে বিশ্বাস করি, তুই গ্রামের ছেলে, তুই কোনোদিন কারো কাছে কোনোটা মিথ্যা বলিস নাই, তুই খুবই শান্ত স্বভাবী একটা ভালো ছেলে, তোর বাবার থেকেও তুই ভালো, তোর বাবা খারাপ কিন্তু তুই ভালো, সত্যি করে বলতো বাবা, তুই কি আসলেই গতকালকে সন্ধ্যায় পাপড়ি নিয়ে পালাই গেছিলি? আমি তখন বলতেছিলাম যে না কাকা, আমি পাপড়ি নিয়ে পালাই যাই নাই, পাপড়ির সঙ্গে আমার প্রেম আছে এটা সত্য, ভালোবাসা আছে এটা সত্য, কিন্তু আমি পাপড়ির সঙ্গে গতকালকে সন্ধ্যার সময় পালাই নাই। পাপড়ির আব্বা তখন বলতেছে, তোর উপর আল্লাহর গজব পড়বে, তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করিস না, আমার মেয়ের জীবনটা নষ্ট করিস না, আমাদের গয়নাগাটিগুলো দিয়ে দে, আমাদের গয়নাগাটিগুলো দিয়ে দে। আমার আব্বা তখন বলে, এরপরে আর আমার ছেলেকে একটা কথা বললে আমি কোপ দিয়া তোর কল্লা আলাদা করে ফেলবো। কথা বলার পরে তখন ওই যিনি দরবারি ছিল আর কি, উনি পাপড়ির আব্বারে বলতেছে, দেখেন 2-3 দিন পরে আপনার মেয়েটার বিয়ে, যে ঘটনা ঘটে গেছে এরপরে ওই ছেলে আর আপনার মেয়েকে বিয়ে করবে কিনা তারই কোনো নিশ্চয়তা নাই, হয়তো তারা এমন মেয়ের আর নিবেই না যে মেয়ে অলরেডি একটা রাত বাইরে কাটাইছে। সব কিছু বাদ দিয়ে দেখো যে মেয়ের বিয়েটাকে টিকাইতে পারো কিনা। তুমি ভুলে যাও, তোমার তো ধন সম্পদ, টাকা পয়সা, গয়নাগাটি কোনো কিছুর অভাব নাই, আল্লাহ তোমাকে অনেক দিয়েছে, এই গয়নাগাটিগুলো নিয়ে ঝগড়া করে তোমার মেয়ের বিয়েটা ভেঙে দিও না। আমরা গ্রামে 10 জন আছি, আমরা এটা পরে আলোচনা করব কি করা যায় না করা যায়, তুমি আপাতত তোমার নিজের মেয়ের বিয়েটা শেষ করো। একথা বলার পরে পাপড়ির বাবা তখন কান্না করতে করতে ওখান থেকে চলে যায়, এবং তার কয়েকদিন পরে পাপড়ির বিয়ে, মানে কয়েকদিন বলতে তার 2 দিন পরে ওর বিয়ে। তো ওর বিয়েতে ওরা প্রচুর আয়োজন করে, মানে এখানে সেখানে অনেক মানুষদেরকে দাওয়াত দেয়, সবাইকে বলে, কিন্তু আমাদের বাড়িতে আসেও না, আমাদেরকে বলেও না। এবং এই ঘটনার পরে পাপড়ি কিংবা পাপড়ির মা, পাপড়ির বাবা কেউ আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে নাই। আমি শুধু মাকে একটা কথাই জিজ্ঞেস করলাম যে, মা যেটা করেছো এটা কি ঠিক করেছো? প্রতি উত্তরে মা আমাকে একটা কথাই বলল যে, জীবন বাঁচানো ফরজ, আমি আমার আর তোর জীবন বাঁচিয়েছি। যদি তোর বাবার কথা মতো আমরা কাজ না করতাম, তাহলে তোর বাবার হাতে যে জিনিসটা ছিল এটা দিয়ে তোর আর আমাকে আর তোকে 2 টুকরো করে ফেলতো তোর বাবা। আমি তোর আর আমার জীবন বাঁচিয়েছি এটা করে। তা আমি আসলে কি করব তখন বুঝতে পারতেছিলাম না, এবং এই শটটা খাওয়ার পরে মানসিকভাবে প্রায় পাগলের মতো হয়ে গেছি। ঠিকমতো খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, রাস্তাঘাটে ঘুমায়ে থাকি, এখানে সেখানে পড়ে থাকি। এভাবে প্রায় 2টা বছর কেটে যায়, এবং এই 2টা বছর আমার জীবনের সবচেয়ে ডেয়ারিং একটা সময় কেটেছে ভাই। রাস্তার মধ্যে বৃষ্টি হইতো, আমি বসে থাকতাম, বৃষ্টি হইতো, ধরেন অনেকের সঙ্গে বসে আছি, এমন সময় বৃষ্টি নামছে, তা সবাই তখন দৌড়ে চলে আসতো বাড়িতে, আমি ওখানে বসে থাকতাম। মানে বৃষ্টি আসতেছে, আমার গায়ে বৃষ্টি পড়তেছে, আমি ভিজে যাচ্ছি, কিন্তু আমি উঠতাম না। মানে মানুষের যে একটা কন্ট্রোল ছিল, আমার ওই কন্ট্রোলনেসটা আমার মাঝে ছিল না, আমি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলাম, হারিয়ে গিয়েছিলাম অন্য কোনো একটা রাজ্যে, আমার মাঝে আর আমি নাই, আমি সারাক্ষণে কান্নাকাটি করতাম। তো এরকম করতে করতে রাত দিনগুলো আস্তে আস্তে করে সামনের দিকে কাটতেছে, প্রায় 2টা বছর কেটে গেল। এবং একটা পর্যায়ে মা তখন আস্তে আস্তে আব্বুর সঙ্গে ঝগড়া করতে শুরু করছে যে, দেখো ছেলেটার জীবন এভাবে নষ্ট করো না। এই 2 বছরের মধ্যে কী হয়েছে জানেন? আপনি শুনলে হয়তো আপনি হাসবেন। আমার আব্বা পাপড়ির বাবা পাপড়ির ওই গয়নাগাটিগুলো দিয়ে তিনি নির্বাচন করছে, এবং নির্বাচন করে তিনি আমাদের এলাকায় একজন জনপ্রতিনিধি হয়ে গেছে। যাই হোক, বলতে চাই না, সমাজের 10 জনের মধ্যে একজন হয়ে গেছে। এই গয়নাগাটি বিক্রি করে উনি নির্বাচন করছে। যেহেতু খারাপ মানুষ, তারা সবাই ভোট সে জোর করে মানুষের কাছ থেকে নিচ্ছে, এবং সে একজন জনপ্রতিনিধি হয়ে গেছে। তখন আমার বাবা একজন সরকারি লোক, আমারও তখন গর্বের কোনো শেষ নাই। আহারে মানুষ। তো যাই হোক, এরপর আমার আম্মা বলতেছে আমার আব্বারে যে, আল্লাহ তো তোমার সবই দিছে, তুমি এই গয়নাগাটি বিক্রি করে নির্বাচন করলা, নির্বাচনে পাশও করলা, এখন তুমি ভালো একটা জায়গায় চলে গেছো, আমার ছেলেটার একটা লাইন করে দাও। এগুলো বারবার বলতো। তো বলতে বলতে মনে হয় তার ভিতরে একটাবার রহমত ঢুকছে, মায়া ঢুকছে। ঢুকার পরে তখন সে আম্মারে বললো যে, ঠিক আছে, তোমার ছেলের আমি কি করব, তোমার ছেলেটা জিজ্ঞাসা করো কি করতে চায়। পরে মা আমারে বললো যে, তুই কি চাস? আমি বলছি, মা যদি পারো বাবার কাছ থেকে, বাবা তো ঠিক বলতাম না ওই সময়, আমি বলতাম যে লোকের কাছ থেকে যদি পারো কয়টা টাকা নিয়ে আমার দেশের বাইরে পাঠিয়ে দাও মা, আমি যাই ঝামেলার মধ্যে আর থাকতে চাই না, আমার নিঃশ্বাসটা বেশ ভারী হয়ে আসতেছে, আমি আর পারতেছি না মা, যদি পারো আমাকে এখান থেকে পার করে দাও, আমি বিদেশে চলে যাই। মা তখন আমারে বলে, তুই বিদেশ চলে যাবি? আমি বললাম, হ্যাঁ, তুমি এটাই বলো। আমার আম্মা তখন আমার আব্বারে বললো যে, এমন এমন ঘটনা, মিলন তো বিদেশ যেতে চায়।
আব্বা তখন বললো যে যদি বিদেশ যেতে চায় তাহলে তো ভালো, দেশে থাকার থেকেও বিদেশে যাবে, এটা আরও ভালো। তাই ঠিক আছে, ও কোন দেশে যাবে? আমার আম্মা বলে তা কোন দেশে আপনার ভালো হয়? তা আম্মা আমার আবার জিজ্ঞেস করছে। আমি তখন আম্মারা বললাম আম্মা আমি সৌদি আরবে যাব, মানে আল্লাহর পবিত্র জায়গায় যাব এবং সেখানে গিয়ে হজ করব, একটা অন্যরকম জীবন শুরু করবো, মানে সমস্ত অতীতগুলো ভুলে যাব, এমন একটা চিন্তা ভাবনা করেই আমি তখন আম্মারে বললাম যে ঠিক আছে তাহলে আমি সৌদি আরবে যাব। আমার আব্বা তখন আমার পাসপোর্ট করলো এবং পাসপোর্ট ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করলো, করে সৌদির জন্য আমার কাগজপত্র জমা দিল। আমি আর কখনোই পাপড়ির সামনে পড়ি নাই, বা এই যে পাপড়ির বিয়ে হয়েছে ওই লোকের সঙ্গেই বিয়ে হয়, মানে ওরা কিন্তু কখনোই পাপড়িরই বিয়ে করতো না। মূলত যেহেতু পাপড়ির বাবার বন্ধুর ছেলে ছিল, পাপড়ির বাবা তার বন্ধুকে রিকোয়েস্ট করছে, হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে, যেমন মেয়ের জীবনটা নষ্ট করিস না, এগুলো বলাতেই হয়তো পাপড়ির বিয়েটা হয়েছে, নাহলে কিন্তু বিয়ে হতো না। কিন্তু পাপড়ি অনেকের কাছে বলছে আমি জীবনে কখনো সুখী হইতে পারবো না, আমার জীবনে কখনো সুখ আসবে না। হয়তো পাপড়ির দোয়াটাই আল্লাহ কবুল করছে, যে আমি সারা জীবন অনেক কষ্ট পেয়ে মারা যাব, এগুলোও বলতো, সবার কাছে বলতো। আমি তার সামনে কখনোই পড়তাম না। আমি যদি জানতাম যে সে বাড়িতে আসছে, আমি বাড়ি থেকে চলে যেতাম, আমি নানার বাড়িতে চলে যেতাম, অন্য কোথাও চলে যেতাম, বাড়িতেও থাকতাম না। আবার মা যখন বলতো চলে গেছে, আমি তখন বাড়িতে আসতাম, মানে এমনভাবে তখন আমি থাকতাম। আচ্ছা যাই হোক, তো সব কিছুর পরে আমি তখন আমার মতো করে থাকতে শুরু করলাম, আমার মতো করে 1 দিন 2 দিন 3 দিন করে পাস করতেছি। তখন আমি সৌদি আরবে চলে গেছি, আলহামদুলিল্লাহ আমার কাগজপত্র ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করে আব্বা তখন আমাকে সৌদি আরবে, আমি সৌদি আরবে চলে যাই। তো যাওয়ার পরে আমার ভাগ্যটাও বেশ ভালো ছিল, আমি যেমন একটা শান্ত পরিবেশ চেয়েছিলাম তেমনি একটা শান্ত পরিবেশের চাকরি আমি পাই, একটা শেখের বাড়িতে, আপনার গার্ডেন বয়ের চাকরি, মানে গার্ডেনে কাজ করব ওরকম একটা চাকরি পাই। এবং এটাই আমার আসলে কাম্য ছিল, এরকম আমি একটা শান্ত কাজ চাইছিলাম। সারাটা দিন কাজ করতাম, ফজর আজানের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম। সন্ধ্যার পরে এক মুঠ খায়া বিরহের গানগুলা লাগাই দিয়া চোখের পানিতে বালিশ ভিজাইতাম। আমার মনে হয় কি আপন ভাই, এমন কোনো রাত ছিল না যেটাতে আমি কাঁদি নাই। আমি প্রতিটা রাত কান্না করতাম, এখানে বসে 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 চোখের পানিগুলো ছড়াতাম, প্রতিটা রাত কান্না করতাম। যখনই মনটা বেশি খারাপ হয়ে যেত, আল্লাহর রোজার চলে যেতাম, রোজা পাকে চলে যেতাম, ওখানে বসে কান্নাকাটি করতাম এবং এরকম করে আমার সময়গুলো কাটতো। এবং আমার সৌদির যে মালিক ছিল সে আমারে খুব পছন্দ করতো, মানে অনেক পছন্দ করতো। এরকম করে আমি সৌদিতে প্রায় একটানা 4 বছরের মতো ছিলাম। 4 বছরে আমার আব্বা মানে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। আবার আপনাদের কি বলবো, এই 4 বছর আমার আব্বা সৌদি আরবে হজও করে গেছে, হজ করতে আসছে, আমার সঙ্গে দেখা করে গেছে, আমারে বলছে তুই বাড়িতে আয়। আমি বাড়িতে যাই নাই, উনি হজও করছে। এরপরে আবার এলাকাতে গেছে, গিয়ে সবার কাছে তখন তিনি জনপ্রতিনিধি, অনেক টাকা পয়সা তার। এইবার ভাই 4 থেকে 5 বছর পরে, আমার সঠিক ধারণা নেই, মেবি 4 থেকে 5 বছর পরেই হবে, বাড়ি থেকে ফোন দিতে শুরু করছে। এবার তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়। আম্মা এবার পাগল হয়ে গেছে, আমি মরে যাব, আমার শরীর ভালো না, আমি যে কোনো সময় মারা যেতে পারি, তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়, আমাকে জ্বালাইতে শুরু করছে। তখন আমি বললাম যে আমি কেন বাড়িতে যাব, আমি তো বাড়িতে যাব না, আমি তো সৌদি আরবে আসছি, আমি একেবারে চলে আসছি, আমি আর যাব না। আম্মা তখন বলতেছে আম্মার শরীর ভালো না, ডাক্তারে বলছে আম্মু বাঁচবে না, মানে এটা সেটা বলতেছে। তা আমি খুব ভাই যেতে চাই না, এরপরও একরকম জোর জবরদস্তি করে আমার আম্মা তখন আমাকে আবারও, এই প্রায় 5 বছর পর আমি সৌদি থেকে তখন বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরেও খুব একাকিত্ব জীবন কাটাচ্ছিলাম। বাড়িতে গিয়ে প্রায় 15-20 দিন পরে একদিন রাতের বেলা খাইতে বসে আমি, আব্বা, মা, তখন কিন্তু আমাদের বিল্ডিং হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে, চারপাশে বাউন্ডারি হয়ে গেছে, তখন আমাদের অনেক টাকা, আমাদের টাকার কোনো অভাব নাই। ওই মুহূর্তে মা আমারে বলতেছে আমার তো শরীর ভালো না, ডাক্তার বলছে আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমার কন্ডিশন তো অনেক খারাপ রে বাবা। আমার একটা স্বপ্ন ছিল, তুই কি আমার স্বপ্নটা পূরণ করবি? আমার কিন্তু আর কোনো ভাই বোন হয়নি, আমার মায়ের যে দ্বিতীয় বিয়ে হয় সেই লোকের সঙ্গে, ওখান থেকে কিন্তু আমার কোনো সৎ ভাই বোন আর হয়নি। আমি পরে আমার মা আমারে বলতেছে যে আমার তো একটা ইচ্ছা আছে মরার আগে, আর তুই কি আমার ইচ্ছাটা পূরণ করবি? এভাবেই আমি তখন বললাম যে তা তোমার কি ইচ্ছা আছে, কি চাইতেছো? আমার আম্মা বলে তুই একটা বিয়ে কর, আমার ইচ্ছে আমি তোর বউটারে দেখে যাব। আমি তখন বললাম যে মা এটা তুমি কি বলো, আমি এখন বিয়ে করতে পারবো না, আর আমি কখনো বিয়েও করবো না। আমি পাপড়ির সঙ্গে যে অন্যায় করেছি, এরপর যদি আমি বিয়ে করি তা আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার মা তখন বলে তা সৌদি আরবে থেকে তুই এটা শিখে আসলি, বিয়ে না করলে তো তুই আল্লাহর কাছে সারা জীবন পাপী থাকবি, তুই বিয়ে কর, বিয়ে করলে আল্লাহ তোরে মাফ করে দেবে, আল্লাহ তোর মাঝে আল্লাহ তোকে ক্ষমা করে দেবে, তুই বিয়ে কর। এই করে করে তখন আমার আম্মা আমাকে চাপ দিতেছে বিয়ে করার জন্য। তো আমার অ্যাকচুয়ালি ভাই বিয়ে করার ইচ্ছা নাই। এরকম করতে করতে আমি তখন বললাম যে ঠিক আছে তোমরা যেখানে খুশি সেখানে করাও, কিন্তু আমার ভিতরে কোনো ফিলিংস নেই। মানে আম্মু খুবভাবে জোরাজুরি করে শেষ পর্যন্ত আমাদের এলাকা বলতে আমাদের এলাকারই একটা মেয়ে, নাম হচ্ছে রিয়া আক্তার, ওই মেয়েটা আমার জন্য ঠিক করছে। আবার মেয়ের বাবা কিন্তু আমার আব্বার ভালো বন্ধু।
আব্বার সঙ্গে চলাফেরা উঠা বসা মেয়ের বাবার, ওই মেয়েটা আমার জন্য ঠিক করছে। এই মেয়েটা বয়স আমার থেকেও প্রায় 3 বছরে বড়। আমার তো এমনিই বিয়ের বয়স পেরিয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, তার উপরে আবার আমার থেকেও বেশি বয়স্ক একটা মেয়ে আমার জন্য আমার মা ঠিক করছে। আমার জীবন তো ভাই তেজপাতা, বলার তো আর কিছুই নেই। তা আমি তখন মায়েরে বললাম যে আচ্ছা মা, আমার এমনি তো শেষ, আমার তো এমনি জীবন যৌবন কিচ্ছু নাই, তার উপরে আমার থেকেও 3 বছরের বেশি বয়স্ক একটা মেয়েরে তুমি আমার কেন বিয়ে করাইলাম? আমার আম্মা তখন আমার কি উত্তর দিছে জানেন ভাই? আমি কি বলবো, আমার আম্মা বলে তুই সৌদি আরবে থেকে এটাই শিখছস? তাই আমি বললাম কি? আমার আম্মা বলে রাসূল পাক তো তার থেকেও বেশি বয়স, তার থেকেও একটু বেশি বয়স্ক মানুষ নারীকে তিনি বিয়ে করেছে, এটা সুন্নত। আমি মায়েরে বললাম মা, আসলে আমার ভিতরে না ভাই কোনো অনুভূতি ছিল না, যাকে বিয়ে করব তার সঙ্গে সংসার করব থাকবো, ওরকম কোনো অনুভূতি নেই। আমি আজকে যে বিয়েটা করতেছি এটা শুধুমাত্র আমার মায়ের জন্য, মানে মা করাইতেছে আমি করতেছি, এতটুকুই। আমার ভিতরে কোনো রকমের বিয়ের ইচ্ছা নাই, কোনো মানে ওরকম কিছুই নেই। পরে যারা যেহেতু মা এরকম করতেছে, পরে ঠিক আছে আমি বিয়ে করব। তা তখন এই রিয়া আক্তারের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আল্লাহর কি কপাল দেখেন, বিয়ে করার পরে যখনই আমি বাসর ঘরে ঢুকলাম, আমাদের বাসর ঘর হবে, বাট ওরে আমার খুব পাকনা পাকনা মনে হইতেছে। মানে বিয়ের রাতে বা বিয়ের দিন মানুষ যেরকম একটু লজ্জা পায় বা একটু অন্যরকম অবস্থার মধ্যে থাকে, লজ্জা টজ্জা পাবে এরকম, ওরে দেখলাম যে ভাই না, ও খুব চঞ্চল, মানে প্রচুর চঞ্চল স্বভাবই, এবং কেমন জানি একটা অন্যরকম একটা অবস্থা। তখন সে করলো কি, এই আমার বাসর ঘরে ঢুকছে। বাসর ঘরে ঢোকার পরেই আমি তো কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াবো না, আমি আমার মতো করে থাকতেছি। তখন একটা পর্যায়ে আমার হঠাৎ করে কী মনে হলো ভাই জানেন, তার পেটটা অনেক বড়, এবং আমার কাছে যেটা মনে হলো সে মনে হয় গর্ভবতী। তো একটা মানুষের গর্ভবতী হলে তারা কিন্তু নর্মালি বোঝা যায় সে যে গর্ভবতী। তখন আমার কাছে ডাউট লাগলো যে কী ব্যাপার। আমি ওরা কিন্তু কোনো কিছু বুঝতে দেইনি। বুঝতে না দেওয়ার পরে আমি তখন উঠে যাচ্ছি, খাট থেকে উঠতেছি, পর আমার হাত ধরছে, ধরে বলতেছে আপনি কই যান? ও খুব বেশি একটা মোটা ছিল না, পাতলা ছিল, কিন্তু পেটটা বোঝা যাচ্ছিল। পরে আমি বললাম যে আমি তো চলে যাব, আমি একটু বাইরে যাব। বলে কেন? আমি বললাম যে আমার কারণ আছে। পরে বলে না, আপনার কারণটা কি আমারে বলেন। আমি বললাম দেখো রি, আমার সাথে ঝামেলা করো না, আমি বাইরে যাবো। বলে কেন যাবেন বলেন না, আপনি আপনার টয়লেট তো ঘরের মধ্যে আছে, আপনি বাইরে কেন যাবেন? আমি বললাম তোমার পেটটা এত বড় কেন? ও তখন ডিরেক্টলি আমারে বলতেছে আমার পেটে বাচ্চা আছে এই জন্য পেট বড়। উনি, আমি তখন অবাক হয়ে তাকে আছে কি বলে। আমি বললাম তুই কী বলতেছ এগুলা? ও বলে আমার পেটে বাচ্চা আছে এই জন্য পেট বড়। আমি তখন ওর হাতটার একটা ঝাড়ি মারছি, ঝাড়ি মেরে দরজাটা খুলছে, এমন সময় দেখি যে আব্বা আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে। মনে হয় যেন আমার ঘরের ভিতরে কি হচ্ছে আব্বা তারই পেতে শুনতেছে। আব্বার দেখার পরে আমি বললাম মা কই? বলে তোর মা নাই, তোর মা ঘুমাই গেছে। আমি বললাম মার কাছে যাব। আব্বা আমার মার কাছে যেতে দেয় না। আমি ধাক্কা দিয়ে পরে আম্মার কাছে গেছি। আম্মার কাছে গিয়ে মারে বললাম যে মা, এগুলো আমার সঙ্গে কি হচ্ছে? আমার আব্বা তখন বলে আস্তে কথা বল, মানুষ শুনলে আমাদের মান সম্মান যাবে। কিসে বলে আর কিসের মান সম্মান? আর কিসের মান সম্মানের কথা তোমরা বলতেছো? ওই মা, তুমি যে আমার বিয়ে করাইলা, ওই মেয়ে তো গর্ভবতী। আমি তার নিয়ে বাসর করে ঢুকছি, সে আমারে বলে তার পেটে নাকি বাচ্চা আছে। এই বাচ্চার বাবা কে? মা, আমি তো তার আজকে বিয়ে করলাম। আমার মা তখন আমার আব্বার মুখের দিকে তাকাইছে। আমার আব্বা তখন বলে শোন বাবারে শোন, আমি একজন সম্মানিত মানুষ, গ্রামের 10 জনে আমাকে মানে, আমার অনেক মান সম্মান। সামনে নির্বাচন বাবারে সামনে নির্বাচন, তুই আমার নির্বাচন, এটা আমার নির্বাচন বাবা, সামনে না ভালো বাবা, না ভালো বাবা, তুই ঘরে যা। মেয়ের বাবা মনে হয় আমাদের সঙ্গে চিটিং করছে, আমি এটার বিচার পরে করবো, তুই ঘরে যা। আমি বললাম মা তুমি এটা কি, বাবা তুমি এটা কী বলতেছো? আমি একটা, আমার আব্বা বলে তুই ঘরে যা, সামনে নির্বাচন বাবা, না ভালো তুই ঘরে যা। মানে উনি আমার মাথায় হাত বলাইতে মানে মনে হচ্ছে যেন আমার পায়ে ধরে ফেলবে, এমন একটা অবস্থা। যেহেতু ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে আমি আমার মতো করে খাটে শুয়ে আছে, ও ওর মতো করে খাটে শুয়ে আছে। তো পরের দিন ওদের বাড়ি থেকে মানুষ আসছে। ওদের বাড়ি থেকে মানুষ এসে তো বউকে সাথে করে নিয়ে যাওয়ার কথা, কিন্তু বউকে নিল না। ও আমাদের ঘরেই থেকে গেল। ওদের পরিবারের মানুষ তখন চলে গেছে। আমার আব্বাই তখন রেখে দিয়ে সারাদিন কেটে গেছে। রাত্রিবেলা আমি তখন চলে যাবো, আমি এই ঘরে থাকবো না। আব্বা তখন আমার হাত চেপে ধরছে, ধইরা আমার ঘরের ভিতর নিয়ে গেছে। আমার আম্মা সব আছে। আব্বা তখন আমার সঙ্গে এত ভালো, মনে হয় কি জানেন, মানে দুধে চিনি এমন একটা ভাব। আব্বা তখন আমারে বলতেছে যে কি আর করবি, ভাগ্য যদি খারাপ হয় তাহলে তাই হয়। আমরা তো দেখে শুনে ভালো একটা মেয়ের আনসার মতো আমাদের ঘরে আসতো, থাকতো, আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, একটা পারিবারিক সম্পর্ক ছিল। ভাবলাম এরকম একটা মেয়ে যদি তোর বিয়ে করাতে পারি, তোর জীবনটা অনেক সুখের হবে, তুই জীবনে অনেক কষ্ট পাইছিস। এটা চিন্তা করি তো আমরা এই মেয়েটারে তোর ঘরে বউ বানালাম। কিন্তু আজকে যেটা ঘটতেছে এইটা কেমনি হইল? আর আমি এখন কোনো কিছু করতেও পারি না, সামনে নির্বাচন,
এই মেয়ের বাবা আমার সঙ্গে আছে, মানে ওর নাম ছিল রিয়া, বলতেছে রিয়ার বাবা আমার সঙ্গে আছে। এখন আমি যদি কোনোভাবে এটা নিয়ে ঝামেলা করি তাহলে রিয়ার বাবা আমার এগেনিস্টে যে পার্টি আছে ওই পার্টির সঙ্গে যোগ দিবে, আর ওই পার্টির সঙ্গে যোগ দেওয়া মানে রিয়ার বাবার সঙ্গে একসঙ্গে ধর কম করে হলেও 300 থেকে 400 মানুষ চলে যাওয়া, আর 300-400 মানুষ যদি রিয়ার বাবার সঙ্গে চলে যায় তাহলে বাবা আমি নির্বাচনে ফেল করব, আমি সামনে নির্বাচনে ফেল করব, এই বিচার আমি পরে করব। আমি রিয়ারে এবং রিয়ার বাবারে উচিত শিক্ষা দিব, তাদেরকে আমি উচিত শিক্ষা দিব, তুই বাবা সংসার কর। মার দিকে তাকায় আসি, মা তখন আমার দিকে তাকায় আছে, তাকায় থেকে বলে তোর বাবা যা বলছে বাবা তুই তাই কর। মানে আমার বাবা যদি বলে দিন দিন, আমার বাবা যদি বলে রাত রাত, মানে আমার বাবা যা বলবে আমার মা তাই করতেছে। এই কি প্রাণের ভয় না ভালোবাসা না অন্য কিছু আমি ঠিক জানি না রে ভাই। তা আমি চিন্তা করছি কি ভাই, আমি তো ভালোবাসছিলাম লাইফে একটা মানুষের যার নাম ছিল পাপড়ি, পাই নেই তারে, জীবন তো তখনই শেষ, আর এখন যা আছে তা তো এক্সট্রা জীবন, ভালো গেলে ভালো, খারাপ গেলে খারাপ, চাওয়া নাই, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, দূর চাই বাদ দিলাম। বাদ দিয়ে তখন আমি করলাম কি, এই রিয়ার সঙ্গে তখন আমি থাকলাম, কোনো রকমের স্বামী স্ত্রীর সম্পর্ক করি না, ওর সঙ্গে আসি, এরকম করে 15 দিন থাকার পর আমি মারে বললাম যে মা আমি চলে যাব। আমার আম্মা বলে তুই কই চলে যাবি, আমি বললাম আমি চলে যাব। এই কথা বলে জোরাজোরি করে তখন আমি পাসপোর্ট নিয়ে টিকিট কেটে আমি তখন আবার সৌদি আরবে চলে গেছি। সৌদি আরবে চলে যাওয়ার পরে মা তখন আমার ফোন দিয়া বলতেছে যে মিলন রে, তোর বউর পেটের বাচ্চা তো বড় হইতেছে, এখন তোর বাবার সামনে নির্বাচন, সবাই সন্দেহ করতেছে, এখন এতদিনের ভিতরে তো বউর পেটে বাচ্চা আসার কথা। আমি তো এটা বললাম, বিয়ে করলাম মাত্র, বাসর করে কেমনে ও গর্ভবতী হয়ে যায়। আমার মা তখন বলে তাহলে আমি এই বউটারে নিয়ে শহরের দিকে একটা বাসা ভাড়া করে থাকি বাচ্চাটা হওয়া পর্যন্ত, তারপর আমার আব্বা নির্বাচনে পাশ করা লাগবে। দেখেন আমার আম্মা তখন করলো কি, আমার বউ রিয়ারে নিয়ে তখন সে আলাদা ঘর ভাড়া করলো, মানে শহরের দিকে চলে গেছে, শহরে আলাদা ঘর ভাড়া করে সে সেখানে আছে, দিন রাতগুলো কাটতেছে ওইখানে সে পড়ে আছে। এবং একটা সময় রিয়ার ঘরে একটা ছেলে সন্তান হয়, আমি সেই খবর পাই। তা রিয়ার ঘরে ছেলে সন্তান হয়েছে, আমি তখন আমার মতো করে পড়ে আছি। এতে কিন্তু আব্বা নির্বাচন তখন শেষ হয়ে গেছে, খেয়াল করে শুনেন, আব্বুর নির্বাচন শেষ। তাই মায়েরে বলতেছি মা আব্বা তো এখন নির্বাচন শেষ, আব্বা পাশও করছে, তাহলে এখন রিয়ার বাপের উপরে প্রতিশোধ নেয় না কেন? আমার মা তখন আমার কি বলে জানেন, বাজান তোরা একটা কথা বলি, তুই রাগ করিস না। আমার এক মামা কিন্তু আবার এখানে থাকতো, মানে সৌদি আরবে এই জায়গায় আমার এক মামা থাকতো, মানে দুঃসম্পর্কের মামা। ওই মামার মাধ্যমে মনে হয় আমার মা বিষয়টা শুনছে, কারণ ওই মামা যখন বাড়িতে আমার কফিলের কাছে আসছে, আমার কফিল তখন আমার ওই মামারে বলতেছিল যে তোর ভাগিনারে বলতেছি বউ নিয়ে আসার জন্য, বউ আনে না কেন, নতুন বিয়ে করছে বউ আনে না কেন, ওরে বউ নিয়ে আসতে বল। এগুলো আমার মামারে বলতো। তা মামারে বলার পরে আমার মামা মনে আমার মায়েরে বইলা দিছে যে কফিল তো বারবার তোমার ছেলেরে বলতেছে যে বউ নিয়ে আসার জন্য, তা তোমার ছেলে তো বউ আনে না। আমার মা তখন আমারে বলতেছে বাবারে যা ঝামেলা না কইরা তুই রিয়ারে আর রিয়ার ওই সন্তানটারে তুই সৌদি আরবে নিয়ে যা। আমি তখন বললাম যে মা যারে আমি ফালাই দিয়ে চলে আসছি, যার সঙ্গে আমি সংসার করব না, আমি যারে নিয়ে পালাইয়া চলে আসছি, তুমি তারে নিয়ে আমারে সৌদি আরবে চলে আসতে বলতেছো, এটা তুমি কী কথা বলো মা? মা তুমি এটা কী কথা বলো? না 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 এটা হতে পারে না মা, আমি এটা করবো না। আমার আম্মাতে এই কান্নাকাটি শুরু করছে, বাবা না ভালো, কলিজা না ভালো, ওই সবসময় আমাকে যেরকম করে ওরকম। আমার বাবা যা বলবে আমার মা তা শুনবে, আমার মা যা বলবো আমি তা শুনবো, বিষয়টা হয়ে গেছে এরকম। আমার মা অন্যায় করতেছে, আমি সেটাই মানতেছি। লাস্টে মায়ের কান্নাকাটি শুনে যে ঠিক আছে, এবার আমি রিয়ার পাসপোর্ট করলাম, রিয়ার সন্তানের পাসপোর্ট করলাম, তাদেরকে আমি সৌদি আরবে নিয়ে আসলাম। আমার কফিল ভিসা টিসা সব কিছু ঠিক করছে, নিয়ে আসছি। আনার পরে আমি তখন রিয়ার সঙ্গে সৌদি আরবে আছি, 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। ও সৌদি আরবে আসার পরে বেশ কয়েকদিন অনেক ভালো ছিল, পাকনা পাকনা খাজুর খাইতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, বা হাওয়া লাগে ঘুরতো, বেশ ভালোই ছিল। আস্তে 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 করে আমি পরিবর্তন দেখতে পাই, একটু একটু করে পরিবর্তন। আজকে বাইরে যায়, কালকে এটা করে, পরশুদিন এটা করে, এই করতে করতে সে আবারও সৌদি আরবে গর্ভবতী হয়। তখন আমাদের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখান থেকে আমার পুনরায় আরেকটা ছেলে হয় সৌদিতে। আমার আরেকটা ছেলে হয়। তো বড় ছেলেটা তখন মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। আমি তো তখন আপনাকে মানে একটা কথা বলি ভাই, আসলে বলতে খুব খারাপ লাগতেছে, আমি তারপরেও বলি, এটা আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও বলে ফেলতেছি আপনাকে যে আমি সৌদিতে যাওয়ার পরে কাবাগরে ওখানে আমি আমার বউ রিয়ারে নিয়ে কাবাগরে আল্লাহর পবিত্র জায়গায় নিয়ে বললাম যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কখনো মিথ্যা বলে না। তুমি সত্যি করে বলো তো তোমার পেটের যে সন্তানটা বড় ছেলেটা, এটার বাবাকে? ওই আমার বলে তুমি এখান থেকে বেরো, তারপর আমি বলতেছি। আমি ভাবছি ও মিথ্যা কথা বলবে। এখান থেকে বের হওয়ার পরে সে আমারে বলতেছে যে ওর বড় ছেলের বাবা হচ্ছে আমার নিজের বাবা, মানে আমার বাবা।
আমি বললাম কীভাবে? বলে তোমার আব্বা আমার সঙ্গে অবৈধ সম্পর্ক করছে, কইরা বাচ্চা নিছে, আমার পেটে বাচ্চা আছে, আমি যখন বিয়ের জন্য চাপ দিছি সে আমার বিয়ে করায় না, সে আমার বিয়ে করে না, এবং না করার পরে আমি আমার আব্বাকে জানাবো, সবাইকে জানাবো। তোমার আব্বার সামনে নির্বাচন ছিল, আমি বলছি আমি প্রয়োজনে সাংবাদিক আইনে আমি বলবো যে আপনি আমার সঙ্গে এগুলো করছেন, এখন আপনি আমার বিয়ে করেন। তোমার আব্বা তখন আমার প্রস্তাব দিছে, আচ্ছা আমি যদি বিয়ে না কইরা আমার ছেলে মিলন রে তোমার বিয়ে করাই দিই তাহলে হবে? আমি তখন চিন্তা করছি যে তুমি হলে খারাপ কি, আমি তখন মাইনে নিছি। কি মানুষ ভাই! তা মাইনে নিছে, মাইনে নেওয়ার পরে তোমার আব্বা তখন তোমার বিদেশ থেকে আনছে না, তোমার সঙ্গে আমার বিয়ে পড়াই দিছে। সেম কাহিনী আমি যখন মায়ের জিজ্ঞেস করলাম, আমার মা বলে আমিও তো জানি, আমার মা বলে আমিও তো জানি তোর বাবাই এই ঘটনা ঘটাইছে, এই জন্যই তোর তাড়াতাড়ি হাতে পায়ে ধরে বিদেশ থেকে আই না তোর গলায় ঝুলাই দিস। এটা জানার পর আমি মায়ের বলছি, একটা কথাই বলছি, তুমি যদি আব্বার ঘরে এক গ্লাস পানি খাও, তো এক গ্লাস পানি যদি তুমি আব্বার ঘরে খাও, আমি তোমার সন্তান হিসেবে থাকবো না দুনিয়াতে। এই ঘটনার পরে আমার আম্মা তখন করছে কি, এই প্রথম আম্মার একটু টনক নড়ছে। এবার আমার আম্মা আমার বড় মামার কাছে চলে গেছে, মানে আমার আব্বাকে ছেড়ে চলে গেছে বড় মামার কাছে। আমার আম্মা চলে যাওয়া থাকার মধ্যে আমার আব্বার কোনো কিছুই যায় আসে না, বড় মামার কাছে চলে গেছে। আমি তখন সৌদি থেকে আমার আম্মারে খরচ পাঠাইতাম, আম্মা তখন বড় মামার এখানে থাকতো, এখানেই খাইতো। দেখেন ভাই, আমি দুই জায়গায় তখন আমার বউ রিয়ার নিয়ে পড়ে আছি। আমার তখন 2টা ছেলে হয়েছে। তো বড় ছেলে আমি জানি ওর বাবা আমার নিজের বাবা, আমি কি করব? এই করে দিন রাতগুলা কাটতে একটা সময় কী হয়েছে জানেন? মানুষ যে বলে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি যে বাসায় থাকতাম ওই বাসায় একটা পাকিস্তানি ড্রাইভার ছিল। ওই পাকিস্তানি ড্রাইভার প্লাস ওর আবার অনেক টাকা ঢোকা আছে, নিজস্ব ব্যবসা আছে, সৌদিতে নিজেদের ব্যবসা আছে, ওই আবার অনেক মানে পয়সাওয়ালা মানুষ। আমার বউ দেখি কি ওই পাকিস্তানি ড্রাইভারের সঙ্গে টাঙ্কি মারতেছে। রিয়া পাকিস্তানি ড্রাইভারের সঙ্গে কথা বলতেছে, ওর সঙ্গে টাঙ্কি মারতেছে, ওর সঙ্গে ওর এক অন্যরকম সম্পর্ক। তা আমি এগুলো দেখতেছি আর চিন্তা করতেছি, হায় হায় এই কি আল্লাহ আমারে কি দেখাইতে আছে। বাইরে ভাই একদিন আমি নিজের চোখে আমার ঘরের মধ্যে আমি পাকিস্তানি ড্রাইভারের সঙ্গে ওরে যেমনি দেখছি, আমার মনে হয় কি জানেন, তখনই আমার তালাক হয়ে গেছে, তখনই আল্লাহর তরফ থেকেও তালাক হয়ে গেছে। আমি তখন মায়েরে ফোন দিয়া বললাম, মারে আমার জীবনটা তুমি নষ্ট করে দিলা মা, আমার বাবা আর তুমি মিললে আমার জীবনটা শেষ করে দিলা রে মা। মা গো, তুমি যে আমার ওই সৌদিতে আনতে বলছো মা, ও সৌদিতে এই কাজ করতেছে, সৌদিতে আমার এক ঘরে এক পাকিস্তানি ড্রাইভার আছে, ওই ড্রাইভারের সঙ্গে ও এই কাজ করছে, আমি নিজের চোখে দেখছি মা, আমি নিজের চোখে দেখছি মা, আমি কেমনে তার সাথে সংসার করি গো মা, আমি এটা নিজের চোখে দেখছি, আমার 2টা ছেলে হয়েছে তারপরে কেমনে এরকম করতেছে। আমার আম্মা তখন আমারে বলতেছে অ্যাডজাস্ট করে নে, ঠিক করে নে। তা আমি তখনও ঠিক করার চেষ্টা করতেছি। আমি দেখতেছি আমারও পাকিস্তানি ড্রাইভারের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, ঘরে আসতেছে, পাকিস্তানি ড্রাইভার লিয়ে বাইরে যাইতেছে, ঘরে আসতেছে, মাঝে মাঝে পাকিস্তানি ড্রাইভারের রুমে চলে যাইতেছে, ওই আমার বউরে মোবাইল কিনে দিতেছে, শপিং করে দিতেছে, কসমেটিক কিনে দিতেছে। আমার বউ মাঝে মাঝে তার ঘরে গিয়ে তার জামা কাপড় ধুইয়া দেয়। আমি বলি এ কি? বলে আমি তারে ভাই ডাকছি। তো লাস্ট পর্যায়ে ভাই চিন্তা করছি যে আর কত, দেওয়ালে পিঠ থেকে গেছে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর একদিন ওরে কোনো কিছু বলি নাই, না বললে আমার ছেলেগুলোর পাসপোর্ট আমার কাছে ছিল, আমার 2টা ছেলের পাসপোর্টই আমার কাছে, পাসপোর্টগুলো নিয়ে টিকিট কাটছি দেশের। একদিন সকালবেলা পাকিস্তানি ড্রাইভারের সঙ্গে বেরিয়ে গেছে। ওই দিন সকালবেলায় এর আগে আমি ছুটি কাটায় রাখছি, আমার কফিল দেশে ছিল না, ও বাইরে ছিল। কফিলের যে ম্যানেজার আছে, ম্যানেজার তখন আমার ছুটি কাটায় দিয়ে রাখছে। এটা আবার আমার বউকে বা আমার বাসার যে পাকিস্তানি ড্রাইভার আছে তাদেরকে বলে নাই, গোপনে আমি মালিককে বলে ছুটি নিয়ে নিছি। নিয়ে আমি ওই ফ্লাইটে আমি আমার 2 ছেলেকে নিয়ে আমাকে নিয়ে তখন আমি দেশে চলে আসি। আসার পরে জানতে পারি ও শেষ পর্যন্ত ওই পাকিস্তানি ড্রাইভারকে বিয়ে করে এবং ওর সঙ্গে আছে, বেশ ভালো আছে। এই যে আমিও 2টা সন্তান নিয়ে দেশে চলে আসছি, বিশ্বাস করবেন না ভাই, ও একটা মিনিটের জন্য আমার ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আমার 2টা ছেলে আছে, আমার 2টা ছেলের কি অবস্থা। তো লোকে একটা কথা বলে যে বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। তো ও বেঈমান আর স্বার্থপর ছিল ভাই। শেষ পর্যন্ত আমি আমার নানার বাড়িতে আসছি, আমার মামার কাছে আসছি, নিজের কিছু টাকা ছিল এটা দিয়ে একটা বাড়ি করছি। বাড়ি করে আমার 2 ছেলে নিয়ে আমি থাকতেছি। আমার মা আপনার গত বছরের অক্টোবর মাসের 6 তারিখে মারা গেছে, অক্টোবরের 6 তারিখে।
আর কত দুঃখের কথা আপনি শোনাবো। অক্টোবরের 6 তারিখ আমার মা মারা গেছে, আমার বাপে আমার মায়ের দেখতে আসে নাই। তো ভাই তারপরও আপনার কাছে আজ একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমি এখন আমার যে বড় সন্তানটা আছে, বড় সন্তানের নাম মৃদুল। আমার মৃদুলের দিকে তাকাইলে আমার ভিতরটা কেমন জানি করে। আমি আপনাকে বলে বোঝাতে পারেন, হয়তো এখন আপনি আমার খারাপ বলবেন, এখনকার কথাটা শুনে হয়তো বলবেন যে আমি খারাপ, তবে আপনি বলতে পারেন আমি আমার ওপিনিয়নটা আপনাকে জানাইলাম। আমি মৃদুলকে আমার কাছে রাখতে চাই না। আমি জানিও আমার সন্তান না, আমার বাবার সন্তান। আমি চাচ্ছি কি যে মৃদুলকে যদি আপনার বললেন আপনার একটা এতিমখানা আছে বা কোনো জায়গা যদি আপনি দিতে পারেন, আমি টাকা দিব, সমস্যা নাই। বা কেউ যদি আমার সন্তানটাকে নিতে চায় আমি ওকে দিয়ে দিব এবং কাগজপত্র করে দিয়ে দিব। আমি সন্তানটাকে আমার কাছে রাখতে চাই না। ওরে দেখলে আমার কেমন জানি লাগে। আমি জানি ওর কোনো অপরাধ নেই, ওর কোনো অন্যায় নেই, ও ভালো, কিন্তু আমি কেমন জানি মানতে পারি না। তো যদি কেউ আমার কাছ থেকে টাকাও চায় আমি টাকাও দিব, প্রয়োজনে 5-6 লাখ টাকাও দিব। আমি নিজে ক্যাশ টাকা দিয়ে দিব এবং আমার ছেলেটাকেও দিয়ে দেবো, ছেলেটাকে ওখানে বড় করো। এই কথাটা আমি আসলে মন থেকেই বলছি ভাই। আর আমার যে ছোটো ছেলে আছে আমি ওরে নিয়ে বাকি জীবনটা কাটাই দিতে চাই। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার দৃঢ় বিশ্বাস। এবার আমি দ্বিতীয়বারের মতো আমার গল্পটা লিখলাম, আশা করি আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে মিলন ভাইয়ের গল্পটা শোনার জন্য। এখানে নাম ঠিকানাগুলো যা আছে এগুলো সবই আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। আর বরাবরের মতো একটা কথা বলে রাখি, আমি যেহেতু গল্পগুলো নিজের চোখে গিয়ে জাস্টিফাই করি না, নিজের চোখে গিয়ে দেখি না, তারা আমাকে যেমন করে ইমেল করে পাঠায় আমি ঠিক তেমন করে আপনাদেরকে শোনাই। সেক্ষেত্রে বলে রাখি, গল্প বিশ্বাস করা বা না করা এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি গল্পগুলো রেকর্ড করি শুধুমাত্র আপনাকে সচেতন করার জন্য। দেখেন, এই মিলন ভাই যদি প্রথম দিকে সচেতন হয়ে যেত, যেদিন তার বাবা তার কাছ থেকে গয়নাগাটিগুলো নিয়ে তার ভালোবাসার মানুষকে তার কাছ থেকে কেড়ে নিয়ে গেল, মিলন ভাই যদি তখনই সতর্ক হতো, তাহলে কিন্তু আজকে মিলন ভাইয়ের জীবনে এই দুঃখগুলো আসে না। তো সে কী করছে, বারবার তার বাবা তার সঙ্গে প্রতারণা করছে, সেগুলো মেনে নিয়েছে। আর মেনে নিয়েছে বলে আজকে তার এমন একটা অবস্থা। আজ শেষ বেলায় এসে আপনাকে একটা কথা বলি, যে আপনি যদি এই কথাটা মানতে পারেন তবে আপনার জীবনে আপনি সাকসেস। আমরা করি কি, ধরেন আমার ওয়াইফ বা আমার বউ, আমার প্রেমিকা বা আমার মা, হোয়াটএভার, যাই হোক, সে মানুষটা খারাপ আমি জানি, এবং খারাপ হওয়ার পরে আমি তাকে প্রতিনিয়ত চেঞ্জ করার চেষ্টা করি, মানে ভালো করার চেষ্টা করি। আমি ভালো, সো আমি চাই সে ভালো হয়ে যাক। আমি তাকে ভালো করার চেষ্টা করতে 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 একটা পর্যায়ে হয়ে কি জানেন, আমি নিজেও খারাপ হয়ে যাই। এই জন্য উচিত কি যে প্রিয় মানুষটাকে আপনি ভালো করার চেষ্টা করবেন। যদি দেখেন সে ভালো হচ্ছেই না, তবে আপনি নিজে ভালো হয়ে যান। আপনি যদি তাকে পরিবর্তন করতে না পারেন, আপনি নিজে পরিবর্তিত হয়ে যান। দেখেন, এই পৃথিবীটা অনেক ছোট, প্রিয় দর্শক বন্ধুরা, অনেক ছোট এই দুনিয়াটা। আমি কিছুদিন পরে, হয়তো আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, হয়তো রমজানের ঈদের পরে, কোরবানির ঈদের 2 থেকে 3 দিন পর আমি একটু ফ্রান্সে যাব। ওখানে আমি কয়েকদিন থাকবো এবং আমি আমার স্টোরির একটা কাজে যাচ্ছি। ওখানে গেলে হয়তো আমি 1000তম পর্বটা রেকর্ড করব, যেটা আপনাদের সবার কাঙ্ক্ষিত একটা পর্ব। 1000তম পর্বটা আমি ফ্রান্স থেকে আশা করি আমি রেকর্ড করব। তো আমি কেন কথাগুলো আপনাকে বলতেছি, যে দেখেন এই পৃথিবীটা ভীষণ ছোট। একটা বছর, একটা মাস কিভাবে যে আমরা আসলেই বুঝতে পারি না। প্রতি বছর আসলে আমরা আনন্দের সঙ্গে কেক কাটি, জন্মদিন পালন করি, কিন্তু আমাদের দুঃখ পাওয়ার কথা ছিল, কারণ এই একটা বছর আমাদের কাছ থেকে চলে গেছে আর কখনোই আসবে না। অথচ আমরা আনন্দ করি। আমরা বুঝি না যে রাতে ঘুমোলে সকালে ওঠার কোনো হুঁশ নাই, নিঃশ্বাস ফেললে তা নিতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এই জীবনের কোনো গ্যারান্টি নেই। 1 সেকেন্ড যদি বেঁচে থাকেন, তবে চেষ্টা করুন 1টা সেকেন্ড ভালো কিছু করার জন্য, কেননা মৃত্যুর পরে জিন্দেগিটা অনেক বড়। আপনি কাউকে প্রতারণা করেছেন, কাউকে ধোঁকা দিয়েছেন, কারোর সঙ্গে চিট করেছেন, জীবন থাকতে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, কারণ মৃত্যুর পরে সে মানুষটা যদি আপনাকে অভিশাপ দেয়, আল্লাহ আপনাকে ক্ষমা করলেও আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আপনি যার কাছে অন্যায় করেছেন সে আপনাকে ক্ষমা না করে। এই গল্প নিয়ে অনেক কথা, আর বেশি না বাড়াই, আজ এখানেই বিদায় নিয়ে আপনাদেরকে অনুরোধ করব গল্পটা শেয়ার করে আপনাদের প্রিয় মানুষকে শুনিয়ে দেবেন, এবং এই গল্প নিয়ে কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।